প্রদানের জন্য আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই সঙ্গে সবাইকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। আসলে আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? জি রাসেল ভাই, আমি অনেক ভালো আছি। তো আলহামদুলিল্লাহ। আসলে আজকের যে এই যে আমাদের একটা টপিকটা অতি চমৎকার একটা টপিক, তবে এই জাতীয় টপিকে ইতোপূর্বে কখনোই আমি আলোচনা করি নাই আর কি। এটা হলো প্রথম আলোচনা, এবং এটার জন্য যে আসলে প্রিপারেশন নেওয়া, এরকম আসলে কোনো প্রিপারেশন নেওয়ার নিতেও পারি নেই। আসলে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতাম অনেক আগে। তো যাই হোক, আমি আমার মতো করে একটু আলোচনা করার চেষ্টা করি আর কি, যতটুকু যা পারি। তো আমি এই শততমিক এবং 50 সহস্রতমিক, এখন আসলে আমাদের আরো অনেক পদ্ধতি আছে। যাই হোক, এট ফার্স্ট হোমিওপ্যাথির যে আমরা আলোচনায় আশা করি সবাই মানে অংশগ্রহণ করব। আমি চাইবো যে সবাই সবার মতামত চাইলে ব্যক্ত করতে পারবেন আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম ঔষধ হোমিওপ্যাথির আবিষ্কৃত, যেটা দিয়ে হোমিওপ্যাথির অগ্রযাত্রা শুরু হয়, তো সেই যেমন আমরা বলি যে ওই যে মধ্যাকর্ষণ শক্তির যে আবিষ্কার, এটা আসলে ওই যে নিউটন যখন আপেল পড়ে, আপেল গাছ থেকে, এটা দেখে এটার থেকেই শুরু হয় আর কি। তো তার বৈজ্ঞানিক গবেষণার সূত্রপাত এইখান থেকে, এবং ওইটা থেকে একটা মানে একটা রেভলিউশন হয় আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের এট ফার্স্ট যখন হোমিওপ্যাথিক একটা মেডিসিন আবিষ্কার হয়, যেটা দিয়ে হোমিওপ্যাথির স্টার্ট হয়, শুরু হয়, তো এই মেডিসিনটা কি? আমার মনে হয় সবাই জানি। কেউ কি বলবেন যে কোন মেডিসিনটা প্রথম হোমিওপ্যাথিতে আবিষ্কৃত হয়? জি জি, থ্যাংক ইউ। আসলে সবাই জানি আমরা বিষয়টা। তো আসলে সিনকোনা বা চায়না। তো এটাই হলো আমাদের প্রথম হোমিওপ্যাথিক ঔষধ। এটা হলো ডাক্তার কালেনের একটা মানে হ্যানিম্যান কেন হোমিওপ্যাথি আবিষ্কার করলেন, এটাও তো আমরা কম বেশি জানি। তো স্পেশালি হ্যানিম্যান তো ছিলেন একজন বড় মাপের এলোপ্যাথ চিকিৎসক এবং একজন বড় মাপের রসায়নবিদ। তো উনি দীর্ঘদিন যখন এলোপ্যাথির এই যে সাইড ইফেক্ট গুলো দেখলেন, দেখার পর একটা পর্যায়ে মানে উনি চিন্তা করলেন যে এটার বিকল্প কি করা যায়। উনি বিকল্পটা খুঁজতে থাকলেন যে এর থেকে ভালো কি করা যায়। তো এইটা যেহেতু এলোপ্যাথিক তৎকালীন সময়ের যে এলোপ্যাথি, ওটা অত্যন্ত ভয়ঙ্কর রকমের মানে চিকিৎসা পদ্ধতি ছিল। এখন আমরা যা দেখছি তার থেকে অনেক খারাপ কন্ডিশনে ছিল। যে ওই সময় রক্তমক্ষম পদ্ধতি, অর্থাৎ দেখা গেল কোন একটা সমস্যা হয়েছে, তখন এরকম হইতো যে অসুস্থ হয়ে গেছে রোগীর ব্লাডটা পর্যন্ত ফেলে দিলে কি হইতো, ওই রোগীটা আরো তো অসুস্থ হয়ে যেত। জোর করে বমি করানোর পদ্ধতি ছিল, বিভিন্ন অপচিকিৎসা যেটা তৎকালীন সময় কিন্তু এলোপ্যাথিতে ছিল। যাই হোক, সেগুলো অনেকটাই ওনারা সংশোধন করছেন আর কি সেই দিকটা। তো যাই হোক, হ্যানিম্যান যখন দেখলেন যে না, এই যে অপচিকিৎসা এটা করা যাবে না, যেহেতু এটা দিয়ে আসলে মানব জাতির কল্যাণ সাধন ঘটানো এটা সম্ভব না, এই বিষয়ে চিন্তা করে উনি সেটাকে স্থগিত করলেন যে না, তাইলে কি করা যায়। তখন উনার তো একটা আর্নিং সোর্স দরকার। তখন উনি ওনার গবেষণা চালানো বা ফ্যামিলি মেইনটেন্সের জন্য, তো সেই ক্ষেত্রে উনি একটা প্রফেশন বেছে নিলেন। উনি অনেকগুলো ভাষায়, আমরা জানি যে অনেক ভাষায় কথা বলতে পারতেন। তো উনি তখন ট্রান্সলেট করা শুরু করলেন, অনুবাদ করা বিভিন্ন ভাষা থেকে, ভাষার রূপান্তর আর কি। ফরাসি ভাষা, তারপরে আমরা জানি যে ফ্রান্সে কিন্তু দীর্ঘদিন ছিলেন স্যামুয়েল হ্যানিম্যান। তো যাই হোক, জার্মান ভাষা বা ইংরেজি থেকে জার্মানি ভাষার রূপান্তর, বিভিন্ন ভাষায় উনি ট্রান্সলেট করতেন। তো কালেনের একটা এই যে সিনকোনা দিয়ে যে আগে যেটা খুব বেশি হইতো, এখনো হয়তো হয়, সেটা হচ্ছে যে ম্যালেরিয়া জ্বর হলে ওই কুইনাইন, যেটা আমরা কুইনাইন নামে জানি, যে আগে কুইনাইন সেবন করানো হতো। যে কুইনাইন সেবন করানোর ফলে দেখা যেত যে খুব দ্রুততার সাথে তার যে ম্যালেরিয়ার সমস্যাগুলো এটা রিমুভ হতো। এর পরবর্তীতে অনেক বড় বড় সাইড ইফেক্ট হতো, স্প্লিনটা বেড়ে যেত বা আরো অনেক সাইড ইফেক্টের ফলে একটা পর্যায়ে ওটাকে ব্র্যান্ড করা হয়, বাতিল করা হয়। তো এটাই হলো আসলে হোমিওপ্যাথির সূত্রপাত। তো এখন মানে ওইখান থেকে ক্যালিনের যে মেটেরিয়া, ওইখানে একটা জায়গা উনি বলছিলেন যে সুস্থ শরীরে সেবন করলেও এই জাতীয় একটা উপসর্গ দেখা দেয়। ওইখান থেকে হ্যানিম্যানের মাথায়
ইয়াটা উদ্ভব হয় যে তাহলে উনি নিজেও প্রুভ করে দেখেন যে না, উনি যখন কুইনাইনটা সেবন করলেন উনার মধ্যে কম্পোজার শুরু হলো। দ্যাট ইজ ওয়াই চায়না বা সিঙ্কোনাবার্কের যে সিমটম গুলো এগুলো পাওয়া গেল। এইখান থেকেই হোমিওপ্যাথির জয়যাত্রা বা অগ্রযাত্রা শুরু হলো আর কি। তো যাই হোক, পর্যায়ক্রমে আস্তে আস্তে অনেক ঔষধ আসলো আর কি। তো প্রথম পর্যায়ে হ্যানিম্যান যখন ট্রিটমেন্ট করতেন তখন কিন্তু মাদার টিংচার দিয়ে ট্রিটমেন্ট করতেন, তাই তো? মাদার টিংচার দিয়ে যখন উনি ট্রিটমেন্ট করতেন দেখা গেল যে একটা মাত্রায়, নির্দিষ্ট একটা মাত্রায় খেতে দিতেন। তো মাদার টিংচারটা যখন সেবন করানোর ফলে একটা সময় দেখা যেত যে অ্যাকিউট যে ডিজিজ গুলো এগুলো মোটামুটি অনেক সময় কিউর হতো। এটা অনেকটা ভেষজ চিকিৎসার মতো, কিন্তু সিমিলারিটি মেইনটেইন করে দেওয়া হতো, অর্থাৎ হোমিওপ্যাথিক বিধান মতো আমরা যেটা দিয়ে থাকি। অনেক হোমিওপ্যাথি আছেন যে আসলে আমি আমার এক রিলেটিভকে দেখছি যে উনি একটা পর্যায়ে হোমিওপ্যাথি প্র্যাকটিস করতেন, এখন উনি হোমিওপ্যাথিটা করেন না, উনি এখন হাইকোর্টে প্র্যাকটিস করেন। তো উনি প্রোটেন্টাইজেশনটা বিশ্বাসই করতে চান না। উনি যখন করতেন প্র্যাকটিস তখন উনি করতেন মাদার টিংচার দিয়ে, মাদার টিংচার 1x 2x 3x এইগুলো দিয়ে, এর বাইরে উনি যেতেন না। তো যাই হোক, প্রথম যখন হ্যানিম্যান হোমিওপ্যাথির আবিষ্কার করলেন এবং ওনার ট্রিটমেন্টটা ছিল মাদার টিংচার দিয়ে, মাদার টিংচার দিয়ে উনি ট্রিটমেন্ট করতেন। কিন্তু মাদার টিংচার দিয়ে ট্রিটমেন্ট করতে যে একটা প্রবলেম যেটা হলো যে অ্যাকিউট ক্ষেত্রে ওইভাবে রোগটা সারতেছে বটে, কিন্তু যেভাবে সারার কথা ওইভাবে সারতেছে না। যেমন স্পেশালি ক্রনিক ডিজিজ গুলোতে সমস্যা হতো। তখন উনি চিন্তা করলেন যে তাহলে একটু সূক্ষ্ম করি। তো সূক্ষ্ম করার জন্য মাদার টিংচার কিন্তু আবার বিভিন্ন মেথডে, মানে কোন সাবস্টেন্স বা কোন উপাদান দিয়ে তৈরি করতে হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ফর্মুলাটা চেঞ্জ হয়। মানে এক একটা মাদার টিংচার বা এক একটা গ্রুপের মাদার টিংচার তৈরির ফর্মুলা কিন্তু ভিন্ন হয়ে থাকে। যাই হোক, সেটা কিন্তু আমরা, আর ঔষধ তৈরি, এই যে স্পেশালি ওষুধটা কিভাবে তৈরি করা হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা জানলে কিন্তু আমাদের থিঙ্কিংটা চেঞ্জ আসবে। তো যাই হোক, সেসব বিষয়ে আমরা একটু আলোচনা করব আর কি। তো উনি প্রথম দিকে যখন মাদার টিংচার দিয়ে ট্রিটমেন্ট করে দেখলেন যে ক্রনিক যে ডিজিজ গুলো এগুলো কিউর করা যাচ্ছে না, তখন উনি শক্তিটা একটু বাড়ালেন, যেটা আমরা দশমিক বা ডেসিমেল শক্তির যে মেডিসিন, যেটাকে আমরা বলি 1x 2x 3x। তো 100 তো পরে আসলো আর কি। তো প্রথমে মাদার টিংচারের 1 ভাগ এবং তার সাথে 9 ভাগ রেকটিফাইড স্পিড, এটা মিক্সিং করা হলো, করে 10 কি বলে 100 বার শ্যাকিং করা হলো। এর ফলে যেটা হলো সেটা হলো 1x শক্তি। আচ্ছা, আমি বোধহয় এটা কারো জানা থাকলে কাইন্ডলি বলবেন, অনেক আগে আমি দেখছিলাম বিষয়টা। 10 শক্তির ওষুধ তৈরি করতে কতবার শ্যাকিং করতে হয়? 10 বার না 100 বার? 10 বার যতটুকু জানি। 10 বারই এরকমই হয়তো হবে, যেহেতু আমি অনেক আগে দেখছিলাম এটা, যেহেতু আই এম সরি ফর দ্যাট। তো 10 বারই হয়তো হবে, 10 বার করে ঝাঁকাইতে হয়, যে কারণে এটা মানে মূল উপাদান মাদার টিংচার যেটা, এটা থাকে 1 ভাগ এবং 9 ভাগ থাকে রেকটিফাইড স্পিড। এইটা নিয়ে 10 বার শ্যাকিং করলে হয় 1x শক্তির ওষুধ। আচ্ছা, 1x থেকে আবার যখন 2x করতে হচ্ছে তখন 1 ভাগ 1x আর 10 ভাগ হচ্ছে রেকটিফাইড স্পিড। এটা নিয়ে 10 বার যখন শ্যাকিং করা হয়, শ্যাকিং করার ফলে যেটা হয় সেটা হয় 2x। এইভাবে 3x 4x, অর্থাৎ যত পাওয়ারে যাচ্ছে, উচ্চ শক্তির দিকে যাচ্ছে, তত মূল উপাদান কমে যাচ্ছে, ওষুধটা তত সূক্ষ্ম হচ্ছে। এটা হলো দশমিক শক্তির ওষুধ। অর্থাৎ প্রথমে উনি মাদার টিংচার দিয়ে করলেন, তখন যখন দেখলেন যে এটা দিয়ে কিছু রোগ ওইভাবে কিউর হচ্ছে না, তখন উনি দশমিক শক্তির করলেন। এখন দশমিক খেয়ে দেখা গেল যে দশমিক শক্তির ঔষধ দিয়ে মাদার টিংচারের থেকে ভালো ফল পাওয়া যাচ্ছে। অনেক দেখা যাচ্ছে যেটা মাদার টিংচারে হয়তো আগাচ্ছিল না, কেসটা থেমে গেছিল, সেইখানে কিন্তু দশমিক শক্তির ঔষধ দিয়ে অনেকটা ভালো ফল পেলেন। আচ্ছা, এইটা পাওয়ার পর এইখানেও দেখা গেল যে আমরা নিজেরাও কিন্তু অভিজ্ঞতাতে দেখি যে অনেক ক্রনিক ডিজিজ কিন্তু দশমিক শক্তি দিয়ে ভালো করা যায় না। তো এই প্রবলেমটা কিন্তু হ্যানিম্যান ফেস করছেন। তখন উনি কি করলেন, উনি এইটা উত্তরণের জন্য তখন উনি এটা নিয়ে অনেক গবেষণা করলেন। এর ফলে আমরা যেটা পেলাম সেটা হলো শততমিক ঔষধ। শততমিক ঔষধটা তৈরি হয় কিভাবে? যে শততমিক তৈরি হয় হলো মাদার টিংচার 1 ভাগ আর 99 ভাগ হলো রেকটিফাইড স্পিড। এইটা দিয়ে 100 বার যখন আবার শ্যাকিং করা হয়, শ্যাকিং করারও আবার একটা পদ্ধতি আছে, সেটা হলো
সোজাভাবে অনেকটা মধ্যাকর্ষণ শক্তির যে প্রভাবটা এটা যেন পড়ে এইভাবে। এটা হ্যানিম্যান কিন্তু ঔষধগুলো নিজে হাতে আগে আগে ওই সময় আসলে নির্ভরযোগ্য যে ঔষধ কোম্পানি এটা ছিল না, যে কারণে কিন্তু হ্যানিম্যান বলে গেছে নিজ হাতে ঔষধ তৈরি করতে। নিজে হাতে যদি আমরা ঔষধ কিভাবে তৈরি করতে হয় এই বিষয়গুলো যদি আমরা জানি তাহলে কিন্তু আমাদের জন্য এই যে ঔষধ মেকিং প্রসেসটা জানা বা ঔষধ সম্পর্কে মেকিং সম্পর্কে যখন আমরা জানবো এটার একটা সুবিধা আছে। সুবিধাটা হলো যে আমাদের ঔষধ সম্পর্কে একটা চমৎকার ধারণা আসবে, কারণ আমাদের মধ্যে নবীন যে চিকিৎসক গুলো আছেন তারা অনেকেই আসলে এটা বোঝেন না, যে কারণে ওনারা মনে করেন উচ্চ শক্তির ঔষধ। অনেক সময় দেখা যায় যে যেমন আমাদের কেন্ট স্যার বলছেন উচ্চ শক্তির ঔষধ যেমন অপকারী তেমন ফলদায়ক বটে। অর্থাৎ উচ্চ শক্তির একটা মেডিসিন এটা কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, আবার যেখানে দরকার সেখানে সে চমৎকার একটা ক্রিয়া দেখাতে পারে। তো উচ্চ শক্তির ওষুধ কিন্তু ঘন ঘন অ্যাপ্লাই করা যায় না, স্পেশালি শততমিকের কথা আমি বলতেছি। যাই হোক, সেই বিষয়গুলোতেও আমরা আসবো আর কি। তো প্রথমে হ্যানিম্যান ওই মাদার করলেন, তারপরে দশমিক, তারপরে শততমিক। এখন শততমিক তৈরি হয় কিভাবে? শততমিক হলো মাদার টিংচার 1 ভাগ আর 99 ভাগ অ্যালকোহল, এটা দিয়ে 100 বার যখন শ্যাকিং করা হয় তার ফলে যেটা হয় সেটা হলো 1 শক্তির ওষুধ। এখানে কিন্তু 1x না, 1x হইছে 1 ভাগ আর 9 ভাগ ম্যাচিং করে আমরা করছি হলো x শক্তির ওষুধ, অর্থাৎ দশমিক শক্তির ওষুধ। আর যখন আমরা শততমিক করব তখন মাদার টিংচার 1 ড্রপ আর 99 ড্রপ বা 99 ভাগ হলো অ্যালকোহল। তো অ্যালকোহলের কিন্তু আবার ভলিউম আছে, ইথাইল অ্যালকোহল, যেটা যে আমরা হয়তো এখন কি কেউ হোমিও মানে চেম্বারে আছেন বা আপনার চেম্বারে কারো চেম্বারে যদি কোনো একটা শততমিক ঔষধের ফাইল থাকে, সে ফর এক্সাম্পল জি স্যার আছে আছে, আপনি আপনার ওই শততমিক ওষুধটা একটু হাতে নিয়ে দেখেন, ওইখানে লেখা আছে অ্যালকোহল ভলিউম কত পার্সেন্ট, মেবি 90%, 90% ভি/ভি। ভি। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা সবার জন্যই প্রশ্ন, ওইখানে লেখা আছে যে অ্যালকোহল ভলিউম 90%, আর ওইখানে কিন্তু 100% মানে উপাদান আছে। এখন আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে ওইখানে ঔষধ আছে কত পার্সেন্ট বা মূল উপাদান আছে কত পার্সেন্ট? 90% অ্যালকোহল, এখন ঔষধ কত পার্সেন্ট? তাহলে 10% স্যার। ওষুধ 10%। 100% হয়ে যায়। আচ্ছা, 100% 10%। আর কেউ কিছু বলবেন কি? আচ্ছা, আমি বলি, এটা কিন্তু আমাদের জানা দরকার, এটা সো ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এইটা যখন আমরা জানবো আমাদের চিন্তা চেতনার পরিবর্তন হবে। হোমিওপ্যাথি সম্পর্কে এটা যদি না জানি তাহলে তো হোমিওপ্যাথির আসলে কিছুই জানলাম না, অনেক বড় একটা জগৎ অজানা থেকে গেল। যে আমি দেখছি যে স্যার আপনার কথাগুলো একটু কেটে কেটে আসতেছে, কাইন্ডলি একটু দেখেন তো, ভালো শোনা যাচ্ছে না তো। আমরা কিন্তু ক্লিয়ার শুনতে পাচ্ছি, তাহলে আপনার নেটওয়ার্কটা একটু আমাদের শোনা যাচ্ছে। আমরা সুন্দর শুনতেছি। আপনি কি স্যার একটু মানে লিভ নিয়ে আবার ঢোকেন, মিসবাহল স্যার। আমাদের শোনা যাচ্ছে স্যার, সুন্দর শোনা যাচ্ছে স্যার। আমরা কিন্তু সুন্দরভাবে শুনতে পাচ্ছি। তো এক্ষেত্রে আপনার ওখানে কি কোনো নেটওয়ার্কের প্রবলেম আছে? এখন আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন কি? হ্যালো? জি স্যার, আমরা বরাবরই সুন্দরভাবে শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমি যেটা বলছিলাম, তাহলে দেখেন সবার কাছেই, যাদের কাছে স্পেশালি আমাদের শততমিক ওষুধ আছে ওইখানে লেখা আছে, অধিকাংশ ক্ষেত্রে যদি সুইজারল্যান্ডের থাকে ওইখানে দেখবেন লেখা আছে অ্যালকোহল ভলিউম 86%। আর যদি সেটা আমাদের নিউ লাইফ কোম্পানি বা এদের লোকাল যে কোম্পানিগুলো, এখানে অধিকাংশ ক্ষেত্রে লেখা থাকে হলে 90% অ্যালকোহল ভি থাকে, ভি মিন্স ভলিউম। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনি জার্মানি, যেটা জার্মানিতে 90%, সুইজারল্যান্ডেরটা 86%। তো এটা হলো ভি থাকে, অর্থাৎ অ্যালকোহল ভলিউম। তো ওই যে আমাদের ফয়সাল ভাই যেটা উত্তর দিলেন যে 10% হলো ঔষধ আছে আর হলো 90% আছে হচ্ছে অ্যালকোহল, তাই তো? আরেকজন আমাদের আরেক ভাই বললেন যেটা সেটা হচ্ছে পুরোটাই ঔষধ। আসলে ঔষধ এক হিসেবে পুরোটা, আমি উপাদানের বিষয়টা জানতে যাচ্ছিলাম। তো এইখানে একটা বিষয় দেখেন যে ওই যে 10% যেটা, ওই 10% কিন্তু আছে ডিস্টিলড ওয়াটার। আপনি যদি উপাদানের কথা দেখেন,
ফয়সাল ভাই যেটা ওই যে এটা কিন্তু আমরা অনেকেই জানি না, এখানে ভুল করি, যে 90% আছে অ্যালকোহল আর আপনার 10% আছে ডিস্টিলড ওয়াটার। বুঝতে পারছেন? আপনি যদি হাতের পর বা কোনো একটা জায়গায় রেখে দেন, অ্যালকোহলটা উবে যাবে, আপনার ডিস্টিলড ওয়াটারটা পড়ে থাকবে। এখন প্রশ্ন হইতে পারে তাহলে ওষুধ কোথায়? এই প্রশ্নটা আসে না যে ওষুধটা কোথায়? আমাদের ঔষধ থাকে না, ঔষধ থাকে পাওয়ারটা থাকে স্যার, পাওয়ারটা পার্টিকেলস এর হ্যাঁ। পাওয়ারটা থাকে। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যে এই জায়গাটাতেই এলোপ্যাথি আর হোমিওপ্যাথির একটা সমস্যা। এই জায়গাটাতেই এলোপ্যাথরা হোমিওপ্যাথিকে বিলিভ করতে চায় না। এই জায়গাটাতেই একটা মানে সাংঘর্ষিক একটা বিষয়। মানে এলোপ্যাথি তাদের যে মোটা চোখ দিয়ে যেটা তাদের কথা হচ্ছে যে যেইখানে বস্তু নাই সেইখানে কোনো ইয়া থাকতে পারে না, মানে ওনারা বস্তুবাদী, বস্তু ছাড়া ওনারা অন্য কিছু দেখেন না। কিন্তু আমরা স্পেশালি আমি মানে সায়েন্স বাদ দিয়ে দিলাম, যে সায়েন্স আলাদা রাখলাম, কিন্তু যেখানে আপনি মানে ফল পাচ্ছেন, প্রকাশ্যে একটা জিনিস দেখতে পাচ্ছেন, যে আপনি যখন অ্যাপ্লাই করতেছেন, যখন ওটার রেজাল্ট পাচ্ছেন, তখন তো এটা অস্বীকার করার কিছু নেই, তাই না? এখন কেউ যদি আমাকে বলে যে কি বলে বায়ু আমি দেখতে পাচ্ছি না, তা আমি বিশ্বাস করব না। তাইলে তো মানে কি বলবো, একটা সময় কিন্তু ছিল যে বিজ্ঞান এরকম বলতো যে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য এবং অন্যান্য গ্রহগুলো ঘুরছে। এটা কিন্তু একটা সময় বিজ্ঞান বিশ্বাস করতো, বলতো এটা যে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য এবং অন্যান্য গ্রহগুলো ঘুরতো। এবং এটা পরবর্তীতে একটা বিজ্ঞানী কপার্নিকাসকে কিন্তু কপার্নিকাস একটা সময় বললেন যে না, সূর্য কে কেন্দ্র করে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো ঘুরতেছে। এই বলার অপরাধে কপার্নিকাসকে আগুনে পুড়ায় মারা হলো। এটাই কিন্তু হিস্ট্রি, কিন্তু এটাই। আচ্ছা, তার মানে উনি সত্যটা বলতে যাওয়ার পর উনাকে তৎকালীন বিজ্ঞান এটাই বিশ্বাস করতো। তার মানে বিজ্ঞান চেঞ্জ হয়, পরিবর্তন হয়। একটা সময় বিজ্ঞান এই যে হোমিওপ্যাথির এই থিওরিটা মানছে না, একটা সময় দেখবেন মানবে। অর্থাৎ বিজ্ঞানের থিওরি কিন্তু পরিবর্তন হচ্ছে। একজন একটা থিওরি দিচ্ছে, পরবর্তীতে ওই থিওরিটা চেঞ্জ হয়ে আর একটা থিওরি দেওয়া হচ্ছে, পরিবর্তন হয়। যাই হোক, তো আমাদের শততমিক ঔষধ যখন তৈরি করা হয়, এক ড্রপ দিয়ে প্রথমে 90% অ্যালকোহল আর 1% হলো মাদার টিংচার। মাদার টিংচারও তো অ্যালকোহল মিক্সিং করে তৈরি হয়, ওই প্রসেস আমরা না যাই। তো যাই হোক, মাদার টিংচারের এক ভাগ 99% অ্যালকোহল। এই একটু ইন্টারাপ্ট করি। জি জি অবশ্যই স্যার, এই পোটেন্সিটা যখন তৈরি হবে তখন মাদার টিংচার এক ফোঁটা যে নেবে, এটা কি প্রস্তুতকৃত মাদার টিংচার নাকি ওই যে অ্যালকোহল ছাড়া যে মাদার টিংচার? না, এটা প্রস্তুতকৃত মাদার টিংচার। মানে অ্যালকোহল মিশানোর পরে? হ্যাঁ, মাদার টিংচার আমরা যে মাদার টিংচারটা অ্যাপ্লাই করি, এই মাদার টিংচার থেকে এক ফোঁটা, এক ড্রপ। এটা দিয়ে হবে, এটা দিয়ে হবে, এটা থেকে তৈরি করা হয়। জি স্যার, প্লিজ কন্টিনিউ স্যার। তো যাই হোক, এইটা দিয়ে তখন 100 বার যখন শ্যাকিং করা হয়, শ্যাকিং এর একটা সিস্টেম আছে, একটা নির্দিষ্ট সিস্টেমে, একটা নির্দিষ্ট ইয়াতে পদ্ধতিতে ওটা করতে হয়। যাই হোক, সেটা অনেক আলোচনা সাপেক্ষ একটা বিষয়। তো যাই হোক, 100 বার শ্যাকিং করলে তারপরে যেটা হয় সেটা হলো এক শক্তির ওষুধ। এখন এক শক্তির এক ভাগ বা এক ফোঁটাই নিলাম, সে এক ফোঁটা দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করি। এক শক্তির এক ফোঁটা নিলাম, এই সাথে 99 ফোঁটা নিলাম, 99 ফোঁটা নিলাম অ্যালকোহল নিয়ে, আবার যদি আমি 100টা শ্যাকিং করি বা 100টা ঝাঁকি দিই, তাহলে যেটা হবে, তাহলে 2 শক্তির ওষুধ পাবো। 2 শক্তির পর এইভাবে 2 শক্তির এক ফোঁটা নিব, 99 ফোঁটা নিব আবার অ্যালকোহল নিয়ে, আবার 100টা ঝাঁকি দিব, দিলে তাহলে আমি পাবো 3 শক্তির ওষুধ। আবার 3 শক্তির এক ফোঁটা, 99 ফোঁটা অ্যালকোহল দিয়ে আবার 100টা ঝাঁকি দিলে কি পাবো? 4 শক্তির ওষুধ। এইভাবে 4, 5, 6, 7, 8 এইভাবে যাবে, তাই না? যেতে যেতে আমরা পাবো, একটা সময় 30 পাবো, 30 পর 200 হবে, 200 পর 1000, এরকম বাড়তে থাকে। কিন্তু এখন একটা প্রশ্ন হলো যে আমরা যখন শততমিক ওষুধ 6 শক্তির ওষুধও পাওয়া যায়, খুব কম, যাই হোক পাওয়া যায়, এটা অ্যাভেলেবলি বলা যায়, 6 শক্তি পাই আমরা, 30 শক্তির ওষুধ পাই আমরা, 200 শক্তির ওষুধ পাই, 1000 বা 1M শক্তির ওষুধ পাই, 50M শক্তির ওষুধ পাই, CM শক্তির ওষুধ পাই, মাঝের গুলো পাই না কেন? কেন আমরা মাঝের ওষুধগুলো পাই না, থাকে না কেন? কাইন্ডলি কারো জানা থাকলে বলতে পারেন। স্যার এটা আমারও প্রশ্ন স্যার। আমাদেরও তো এটা প্রশ্ন স্যার। এটা তো আমরা তো জানি যে এইটার পরেই এটা আসলে এর মাঝখানে আর কোনো ওষুধ নেই।
হ্যাঁ, এই এই যে মানে আমাদের আসলে জ্ঞান ভান্ডার যদি কোনো জ্ঞানী স্বয়ংসম্পূর্ণ নয়, এটা বোধহয় পিথাগোরাস মেবি বলছিলেন যে যদি আমরা হিস্ট্রিটা না জানি, যে মূল বিষয়টা মূল থেকে আমাদের জানতে হবে বিষয়গুলো। হোমিওপ্যাথিক যে কনসেপ্ট, হোমিওপ্যাথিক মেডিসিন যে মিস ইউজ হচ্ছে, অপব্যবহার হচ্ছে, এইটা যদি আমরা মেকিংটা না জানি তাহলে তো অপব্যবহার করার সম্ভাবনাই বেশি। অধিকাংশ মানুষ মনে করে যেটা যে উচ্চ শক্তির ঔষধ মানে ওইখানে উপাদানের কথা চিন্তা করে। আপনি যখন হোমিওপ্যাথিক ঔষধ অ্যাপ্লাই করবেন উপাদানকে ভুলে যান, মনে করেন ওইখানে শক্তি আছে, উপাদান নেই, পাওয়ারটাকে অ্যাবজর্ব করছে। যাই হোক, সে ফর এক্সাম্পল একটা চুম্বককে রেখে যদি একটা লোহা আমরা একদিকে ঘষতে থাকি, কিছু সময় পরে দেখবো লোহাটা চুম্বক হয়ে গেছে। লোহার যে চুম্বকের যে শক্তি, আকর্ষণ শক্তি, এটা কিন্তু লোহা তখন অ্যাবজর্ব করে নেয়, গ্রহণ করে নেয়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা চুম্বকটা ওইখানে চুম্বকের কোনো অংশ দিচ্ছি না, শুধু আপনি একদিকে ঘষতে থাকেন, দেখেন আপনার লোহাটা চুম্বক হয়ে যাবে। তাই হবে না? তাই তো হয়। তো আমি যতদূর জানি হোমিওপ্যাথির এই যে প্রোটিনটাইজেশনের যে ফর্মুলা, হ্যানিম্যান কিন্তু এই চুম্বকের থেকে এই থিঙ্কিংটা ওনার আসছিল যে চুম্বক, যেহেতু চুম্বক দিয়ে ঘষলে এটা চুম্বক শক্তিটা পদার্থের মধ্যে ডাইভার্ট হয়, তো এই যে ভেষজ উপাদান বলতে, ভেষজ বলতে কিন্তু আবার হোমিওপ্যাথিতে আবার কি বলে, এমন না যে ভেষজ অন্যান্য প্যাথিতে যেটা বলা হয় যে গাছের নির্যাসটাকে ভেষজ বলা হয়। ঔষধি গুণসম্পন্ন যে গাছগুলো আছে এইগুলোর নির্যাস ভেষজ হিসেবে বা রোগ আরোগ্যের জন্য যেটা ব্যবহার, দ্যাট ইজ কল্ড ভেষজ। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে ভেষজ বলতে বোঝায় যেটা যে উপাদান রোগ তৈরির ক্ষমতা রাখে এবং রোগ আরোগ্যের ক্ষমতা রাখে, সেই উপাদানগুলোই হলো ভেষজ। সেটা রোগজ হইতে পারে, সেটা কেমিক্যাল সাবস্টেন্স হতে পারে, যে কোনো কিছু হইতে পারে, অর্থাৎ যেটা রোগ উৎপাদন ক্ষমতা আছে এবং রোগ নিরাময় ক্ষমতা আছে, সেটাই হচ্ছে ভেষজ। তো যাই হোক, আসলে এইটা আলোচনা কি এইভাবে করলে কেমন লাগতেছে আমি জানি না, আসলে এইটার আলোচনা কখনো করি নাই। তো যাই হোক, আমি আমার মতোই করেই বলি। তো যেটা ছিলাম আর কি, যে গ্যাপ করলো। স্যার ভালোই লাগতেছে, আলোচনা চালায় যান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখন ওই যে যেটা বলছিলাম যে গ্যাপ পড়লো কেন, আমরা 1 2 3 4 5 আপনার 30 তৈরি করতে গেলে 1 তৈরি করতে হয়েছিল, 1 পর 2 এইভাবে 30-এ আসছে। আবার 200 যখন গেছে, 30 থেকে 31 32 এইভাবে আগাইতে আগাইতে 200 গেছে, 200 থেকে আবার 201 2 3 এইভাবে যেতে যেতে কিন্তু আবার 1000-এ গেছে। এইখানে এই যে বিষয়টা, এই যে জাম্পিং, এটা হলো কেন? এটা হওয়ার পেছনে কারণ যেটা, ওই ওষুধগুলোও কাজ করে। সে আপনি যদি 199 দেন তাতেও কাজ করবে, কিন্তু দেখা গেছে হ্যানিম্যান এইগুলো নিয়ে অনেক গবেষণা করছেন। অনেক সময় অ্যাপ্লাই করে করে উনি কিন্তু বিভিন্ন সময় এই যে অর্গাননের যে এডিশনটা চেঞ্জ করা হয়েছে, এবং আমরা সর্বশেষ যেটা পাইছি সেটা হলো 6th এডিশন, সর্বশেষটা, এবং উনি আপডেট দেওয়ার চেষ্টা করছেন, আমাদেরকে সব সময় ভালোটা দেওয়ার চেষ্টা করে গেছেন। তো যাই হোক, তো দেখা গেছে যে 28 25 26 এই ওষুধগুলোর যে ক্রিয়াটা অতটা, মানে আমরা যেরকম 30-এ যে ফলটা পাই ওই ফলটা 29-এ পাওয়া যাচ্ছে না। 29 অ্যাপ্লাই করলে ফল পাওয়া যায় বটে, কিন্তু 30-এ যত ফাস্ট কাজ করে, 30-এ যত ভালো কাজ করে, অত ভালো ওর ব্যাক প্রোটেন্সি গুলো ওইভাবে করে না। দেখা গেছে 1 2 3ও পাওয়া যায়, যাই হোক 6 মোটামুটি কাজ করে, যে কারণে 6 আপনি অ্যাভেলেবল পাবেন, কোথাও 12ও পাওয়া যায়, 12 শক্তির ওষুধ। তো ওই স্পেশালি যে জায়গাগুলো থেকে দেখা গেছে রেজাল্ট খুব ভালো পায়, দ্রুত রেজাল্ট করে ওষুধের যে শক্তি থেকে, ওই শক্তিগুলো অ্যাভেলেবল বাজারে পাওয়া যায়। আপনি চাইলে 29ও পাবেন। আমরা সে নিউ লাইফ কোম্পানির যে ওষুধগুলো ব্যবহার করি বা লোকাল যে ওষুধগুলো ব্যবহার করি, এরা অধিকাংশ ক্ষেত্রে যেটা করে জার্মানির ব্যাক পোটেন্সি নিয়ে আসে। ব্যাক পোটেন্সি বলতে কিরকম, এরা নিয়ে আসে ধরেন 29 বা 28 নিয়ে আসবে, 28 নিয়ে এসে ওই যে আমি যে প্রসেসের কথা বললাম 28-এর 1 ভাগ নিবে আর 99% নিবে অ্যালকোহল নিয়ে 100 বার ঝাঁকি দিয়ে তারপরে করবে 29-এর আবার ওই প্রসেসে 29 থেকে 30-এ যাবে, তারপর আমাদের মার্কেটে এটা সাপ্লাই দিবে। অধিকাংশ আমাদের লোকাল যে ইয়াগুলো এইভাবেই করে থাকে, আমি যতদূর জানি যে ওনারা এইভাবেই ব্যাক পোটেন্সিটা নিয়ে আসে বিদেশ থেকে, জার্মানির যে কোম্পানি আছে নিয়ে এসে তারপরে ওইখান থেকে ওই যে 29 30 এইভাবে করলো। আবার যখন সে হয়তো 200 করবে,
আপনার তখন 198 নিয়ে আসলো বা 199 নিয়ে আসলো, 199 থেকে সে আবার ওই 99 ভাগ ইয়ার একটা ফাইল যদি সে 30 ml এর নিয়ে আসে, ওটা দিয়ে সে 100 ফাইল তৈরি করতে, যদি কি বলে 199 শক্তির ঔষধ যদি দেখা গেল যে সে 100 ml নিয়ে আসলো, কথার কথা, বা 1 লিটার যদি নিয়ে আসে, তাহলে সে ওইটা দিয়ে 100 লিটার তৈরি করতে পারতেছে ওই পাওয়ারের, তাই তো? তো এই জন্য এই কোম্পানিগুলো অধিকাংশ সময় দেখা যায় ব্যাক পোটেন্সিটা নিয়ে আসে। যদি 30-এর তৈরির প্রয়োজন হয়, তখন দেখা যায় যে এরা নিয়ে আসে 28, বা বেশিরভাগ ক্ষেত্রে 28টাই বেশি নিয়ে আসে। আবার যখন 200 তৈরি করবে, তখন তারা নিয়ে আসে হচ্ছে 198 নিয়ে এসে 198 থেকে 99 করবে, 99 থেকে 200 করবে। এইভাবে কিন্তু তারা এই ওষুধগুলো ইয়া করে। আর শ্যাকলিং এর যে বিষয়টা আছে, ওই পদ্ধতিগুলো ফলো করে ওইভাবে করে। এখন অধিকাংশ ক্ষেত্রেই যন্ত্র দিয়ে শ্যাকিংটা করা হয়, যদিও হ্যানিম্যান অর্গাননে যেটা বলছেন যে নিজ হাতে তৈরি করতে, কোনো যন্ত্রের সহায়তা নিতে নিষেধ করছে। তারপরে আমরা দেখি যে যন্ত্রের ফলে করলেও এটারও একটা সুবিধা আছে। সুবিধা হলো যে একজন মানুষ যখন স্ট্রোক দেয়, এই যে শ্যাকিং করে, তখন কিন্তু দেখা যায় যে তার যে প্রেসটা কম বেশি একটু, কোনো সময় হয়তো একটু জোরে হলো, কোনো সময় একটু আস্তে হলো। আবার হিসাব গণনার বিষয়টাও কিন্তু একটু জটিল হয়, যেহেতু বাণিজ্যিক ভাবে ওষুধগুলো তৈরি করতেছে, প্রচুর ওষুধ তাদের তৈরি করতে হয়, হাতে আসলে এত ওষুধ তৈরি করা খুব কঠিন কাজ হয়। তো যাই হোক, এই কারণে দেখা যায় যে তারা কি করে, যন্ত্র দিয়ে করে, বা আমরা এখন যে ওষুধগুলো পাচ্ছি প্রায় কোম্পানিগুলো যন্ত্র দিয়েই করে, এবং ওটার দেখা যায় রেজাল্টটা একটা সমপর্যায়ে থাকে, এবং রেজাল্ট আমরা জানি ভালোই পাওয়া যায়। তো এইভাবে হলো আমাদের শততমিক ঔষধগুলো তৈরি হয়। এখন আপনার যদি ধরেন 1 থেকে শুরু করলাম, আমি মনে হয় বোঝাইতে পারছি, 1 থেকে আমরা 2 করলাম, 1 কিভাবে করলাম, মাদার টিংচারের 1 ভাগ 99 ভাগ হলো অ্যালকোহল দিয়ে 100 শ্যাকিং করলে 1 শক্তির ওষুধ পেলাম। 1 শক্তির 1 ভাগ, তার থেকে 99 ভাগ অ্যালকোহল দিয়ে 100 বার শ্যাকিং করলে যেটা হয় সেটা হলো 2 শক্তির ওষুধ। এইভাবে যদি আমরা 200-তে যাই, 200-তে গেলে এখন আমার কথা হলো, যখন 200 পাওয়ারে যায়, 200 পাওয়ারের ঔষধের মধ্যে কতটুকু উপাদান থাকতে পারে? আচ্ছা, আমি এই বিষয়টা একটু সহজ করে বলি। আপনার ধরেন একটা অলিম্পিকের সুইমিং পুল, এটা আমরা চিনি তো, অলিম্পিকের যে অলিম্পিক খেলা দেখছি না, সাঁতার কাটে, সাঁতার প্রতিযোগিতা হয় অলিম্পিকের যে গেমে, দেখছি কি আমরা সুইমিং পুলটা? জি স্যার, দেখছি স্যার। তো অলিম্পিকের এই সুইমিং পুলে যদি দেখা যায় যে আপনি 200 শক্তির একটা, সে ফর এক্সাম্পল আপনি ধরেন বেলেডোনা ওষুধটা নিয়ে আপনি 200 শক্তির ওষুধ দিয়ে ভরে ফেললেন, বেলেডোনার 200 শক্তি দিয়ে একেবারে সুইমিং পুলটা ভরে ফেলছেন। এইখানে বেলেডোনার আপনি কতটুকু পাবেন মূল উপাদান? আপনি যদি অঙ্ক কষতে যান, তাহলে দেখবেন যে ওইখানে বেলেডোনার মাদার টিংচারে 1 ফোঁটা আছে, আর বাকি যা পাবেন আপনি ওইখানে ধরেন ডিস্টিলড ওয়াটার আর হলো পাবেন অ্যালকোহল। আমি কি বোঝাতে পারছি? তাহলে যখন আমরা যত উচ্চ শক্তিতে যাচ্ছি, তত আমরা ওষুধের যে ইয়াটা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হচ্ছে, এত সূক্ষ্ম পর্যায়ে চলে যাচ্ছে। তাহলে আমি তো বললাম এটা হলো 200 শক্তির কথা, যে আপনি যদি 200 শক্তির ওষুধ দিয়ে একটা সুইমিং পুল ভরে দেন, তখন আপনি ওর মধ্যে 1 ফোঁটা পাবেন মূল যে মাদার টিংচার, সেটা বেলেডোনা বা এনি কাইন্ড অফ মেডিসিন। এইভাবেই কিন্তু আমাদের ইয়েটা হয়, অঙ্কের হিসাবে এটাই হয়। তো আবার যদি আপনি 50,000-এ যান, তাহলে কিন্তু এইভাবে আস্তে আস্তে মানে ইয়াটা কি মূল উপাদান ততই কমতে থাকবে। এই কারণে এই যে হোমিওপ্যাথি আর এলোপ্যাথির যে দ্বন্দ্বটা, এইখানেই মূলত একটা বড় দ্বন্দ্ব। মানে আমরা হোমিওপ্যাথিরা এটা বিশ্বাস করি, স্পেশালি বিশ্বাস করি এই জন্যই যে আমরা প্র্যাকটিক্যালি যখন ইউজ করি, তখন দেখি যে চমৎকার ফল পাচ্ছি, মুমূর্ষু রোগী সুস্থ হয়ে যাচ্ছে, আঁচিলটা খসে পড়ে যাচ্ছে, তাই না? আমরা তো অবাক, এটা তো ম্যাজিক। হোমিওপ্যাথি আসলে ম্যাজিক না, মন্ত্র। এটা আসলে আপনি ওইভাবে মানে আপনি হয়তো প্রমাণ করতে পারতেছেন না, ওনারা বলতেছেন যে এইখানে তো বস্তু নাই। এই আপনি 200 শক্তির ওষুধ যদি আপনি পৃথিবীতে এখন যে সবচেয়ে মানে আধুনিক যে অনুবীক্ষণ যন্ত্র, এইটা দিয়ে যদি আপনি চেক করেন, ওইখানে কিন্তু মূল উপাদান পাবেন না। আপনি বেলেডোনা নিয়ে যান, যে এটার মধ্যে বেলেডোনার উপাদান খুঁজে পাবে কিনা, ওরা দেখবে যে ওর মধ্যে ডিস্টিলড ওয়াটার আর অ্যালকোহল ব্যতীত কিচ্ছু নেই। এই জন্য ওরা বিশ্বাস করে। আমাদের এমডি রহমান ভাই একটু মিউট করেন। তো যাই হোক,
এই এই কারণে আপনি কি কিছু বলবেন? আচ্ছা, যাই হোক, তাহলে স্যার আমরা সহস্রতমিকের ক্ষেত্রেও কি স্যার এরকম গ্যাপ দিয়ে আমরা কি ওষুধ ব্যবহার করতে পারবো? আচ্ছা আমি 50 ষষ্ঠতমিকে আসবো, আগে আমরা এটাতে যাই ধারাবাহিকভাবে। শততমিক সম্পর্কে তো একটু ধারণা নিয়ে নিই, তারপর আমরা ওইখানে যাই। জি জি, স্যার ঠিক আমি আছে, দুটো কথা ঠিক বলতে আছে। চাই। স্যার দুটো কথা বলবো স্যার। আচ্ছা বলেন। ওই যে এই যে আমি কোথাও একটু পড়েছিলাম এরকম যে এই যে মাত্রাটা চেঞ্জ এটা দেখা যাচ্ছে নিঃশেষ হয়ে যায় 1 ফোঁটা, এর যে উদাহরণ দিলেন সুইমিং পুলের, এখানে শক্তিটা কেমন থাকে। তো এরকম একটা উদাহরণ পড়েছিলাম যে একটা ফুল যদি লাইন 1000 জনকে দাঁড় করানো হয়, তো সবাই নাকে যদি শুকানো হয়, তো শেষ ব্যক্তি যতটুকু সে স্মেল নিবে, প্রথম ব্যক্তি যা নিয়ে ভালো হয়। হ্যাঁ, কোশ্চেন পরে করি। জি স্যার, আমি কোশ্চেন না, জাস্ট একটা উদাহরণ যে এই ফুলটা লাস্ট ব্যক্তি যতটুকু স্মেল পাবে, প্রথম ব্যক্তি যা পেয়েছিল সেই পরিমাণে পাবে, কিন্তু ফুলটা শেষ পর্যন্ত এতটুকু সেন্ট কমবে না। তো এই যে শক্তিটা স্থির থাকতেছে, এইটাই হলো সামঞ্জস্য, এটা মেডিসিনের, এটা মানে আল্লাহ পাকের সৃষ্টি, যে এখান থেকে কোনো কমবে না, এটা মৌল শক্তি। এটা স্যার আমার কথা। ঠিক আছে, থ্যাংক ইউ রিফায়েত আলী ভাইকে। তো যাই হোক, এইভাবে কিন্তু আমাদের শততমিক ঔষধটা প্রিপেয়ার করা হয়। তার মানে আমরা যখন শততমিক ঔষধটা যেটা পাচ্ছি, আমরা ভাবতেছি যে অনেকেই, অধিকাংশই এই ভুলটা করি, আমরা ভাবি যে ওর মধ্যে 10% ঔষধ আছে, এবং এটা ভেবে আমরা বেশি বেশি ওষুধ প্রয়োগ করার চেষ্টা করি, যে অনেকেই করে, কিন্তু এই ভুলটা করে। আমি অনেক চিকিৎসকের সাথে কথা বলছি, জিজ্ঞাসা করি, দেখছি অনেক বিজ্ঞ হোমিওপ্যাথি অনেক সময় ভুল করে বসেন, ওনারাও জানেন না আসলে। এই জন্য ঔষধ মেকিং প্রসেসটা কিন্তু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, না হলে তো ঔষধ সম্পর্কে, মানে আমি তো, অনেকেই আছে আমরা ভাবতেছি যে এটা স্থূল একটা জিনিস, তো আসলে তো এটা স্থূল কোনো বিষয় নেই, এটা সূক্ষ্ম একটা বিষয়, এবং হ্যানিম্যান এটাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর করছে। আমরা তো শততমিকে যেটা দেখছি, 50 ষষ্ঠতমিকে তো আরো সূক্ষ্ম কন্ডিশনে নিয়ে আসা হয়েছে। এটার যে এই যে সূক্ষ্ম শক্তির, উচ্চ শক্তির ঔষধ যে কত ভয়ঙ্কর একটা পরিণতি আনতে পারে, এটা তো আমরা প্র্যাকটিস করতে গিয়ে প্রতিনিয়ত এর সম্মুখীন হচ্ছি। কত রকমের যে মানে কি বলে ঝামেলা তৈরি হয়, ঔষধের অ্যাগ্রাভেশন হয়। সে আপনি স্কিন ডিজিজের ক্ষেত্রে দেখেন, আপনি যখন ব্যবহার করতেছেন, তো আপনি যখন স্কিন ডিজিজের ক্ষেত্রে যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন দেখবেন যে যদি এক্সেস ওষুধ অ্যাপ্লাই করা হয়, বেশি ওষুধ ব্যবহার করলে কি হচ্ছে, স্কিন ডিজিজটা প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে, অ্যাগ্রাভেশন হচ্ছে। তার মানে কি, কত সূক্ষ্ম শক্তির ঔষধ তারপরে কত বড় ভয়ঙ্কর একটা রিয়াকশন বা প্রতিক্রিয়া তৈরির ক্ষমতা রাখে, যেটা কিন্তু আমাদের কেন্ট স্যার হয়তো বলছেন যে উচ্চ শক্তির ঔষধ যেমন ফলদায়ী, তেমনি কি বলে মারাত্মকও বটে বা ক্ষতিকারকও বটে। তো অনেক সময় দেখা যায় অনেক বড় বড় বিপত্তি ঘটে। কাজে এইখান থেকে আর অবিশ্বাস করার কি আছে, তাই না? এখন আমাদের যদি কোথাও পেইন হয়, সে বুকে বা কোথাও পেইন হয়, আপনি কোনো যন্ত্র দিয়ে তো ওই ব্যথাটা, সে আপনার হাতে বা নার্ভের মধ্যে পেইন হচ্ছে, এটা পৃথিবীর এখন পর্যন্ত কোনো যন্ত্র নাই যেটা দিয়ে আপনি টেস্ট করে বলবে যে আপনার এইখানে ব্যথা হচ্ছে। এটা কিন্তু কোনো যন্ত্র দিয়ে ব্যথা ধরা যায় না। তাহলে আপনি কি ব্যথাটাকে অস্বীকার করবেন? আমাদের মনকে দেখি না, আমরা মনটাকে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা স্যাডনেস হয়ে আছি, মানে কিন্তু তারপরেও কিন্তু আমরা মনটাকে, মন তো অদৃশ্য একটা বিষয়, তারপরেও কিন্তু আমাদের এটাকে বিশ্বাস করতে হচ্ছে, তাই না? এটা তো বাস্তব একটা বিষয়। তো যাই হোক, সবকিছু আসলে মানে এটা প্র্যাকটিক্যালি যেহেতু আমরা বুঝি যে রেজাল্ট কিরকম হয় বা এটার ফল আমরা পাই, দ্যাট ইজ হোয়াই এটা আমার মনে হয় যে কারো মনে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই, আছে কি? তো যাই হোক, তাহলে এই তো গেল আমাদের শততমিক শক্তি। এখন হ্যানিম্যান শততমিক তো একটা বেশ উচ্চ শক্তির ওষুধ, এটা নিয়ে উনি ব্যবহার করতেন। ব্যবহার করার ফলে এখন শততমিকটাকে উনি চেঞ্জ করার প্রয়োজনীয়তাটা কেন উপলব্ধি করলেন, কেন উনি 50 ষষ্ঠতমিক আনলেন বা আবিষ্কার করলেন বা মাথা খাটালেন, এটার কারণ কি, কেন করলেন, কারো জানা আছে কি? মানে একটা আমি বলি যে স্পেশালি আমরা শততমিক ঔষধের যে ক্রিয়া, আপনি দেখেন যে আমাদের মেট্রিয়া মেডিকাতে যখন আমরা বই পড়ি কোনো একটা মেডিসিন নিয়ে, তখন দেখা যায় যে আমাদের ওই মেডিসিনের একটা ক্রিয়াকাল থাকে। সে আমরা ক্যান্থারিস মেডিসিনটা, ওইখানে দেখবো যে ক্রিয়াটা লেখা আছে 30 থেকে 40 দিন। আবার যদি আমরা কোস্টিকামে যাই, তাহলে দেখবো ক্রিয়াকালটা লেখা আছে যে 50 দিন। তো এইভাবে আমরা
যদি চায়নাতে যাই, চায়নাতে পাবো যে হলো ক্রিয়াকালটা থাকে 14 থেকে 21 দিন। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে যে যেগুলো খুব ডিপ অ্যাক্টিভ বা নোসোড মেডিসিন, সেগুলো দেখা যাবে যে কোনোটা 60 থেকে 90 দিন এরকম মানে মেয়াদ আমরা ওইখানে দেখতে পাই। স্পেশালি মিডের আমেরিকার শেষের দিকে এই যে ঔষধের ক্রিয়াকাল এইগুলো কিন্তু দেওয়া থাকে, স্পেশালি এগুলো হলো শততমিক ঔষধের ক্রিয়াকাল। এখন এই ক্রিয়াকাল বলতে আসলে কি বোঝায়? আমরা কেউ জানি কি যে এই যে ক্রিয়াকালটা, এটা আসলে কি বোঝাচ্ছে? এই ক্রিয়াকালটা যে 30 থেকে 40 দিন বা 60 দিন ক্রিয়া থাকতেছে, 90 দিন থাকতেছে, এটার কারণ কি? মানে এটা কেন আনলেন, কিভাবে আনলেন? এটার পেছনে তো একটা কারণ আছে, তাই না? তো এই যে ক্রিয়াকালটা নির্ধারণ করা হলো, এই ক্রিয়াকালটা নির্ধারণ করার পেছনে যেটা, অর্থাৎ এক ডোজ অ্যাপ্লাই করা হয়েছে। হোমিওপ্যাথিক 1 ডোজ মিন্স কিন্তু আবার ভিন্ন বিষয়। এই যে ডোজ, এক মাত্রা বা এক ডোজ ওষুধ বলতে কি বোঝায়? কারো জানা আছে? মানে যদি থাকে একটু শেয়ার করতে পারেন। এক ডোজ এই ক্ষেত্রে আমাদের বাংলার কেন্ট বলা হয় মেবি, নীলমণি ঘটক, উনি একটা বলছেন, ডোজ বা মাত্রা বলতে যেটা বোঝায় এটা, অর্থাৎ সে আমার কাছে কোনো একটা পেশেন্ট আসলো, আমি শততমিকের কথা বলতেছি, কোন একটা পেশেন্ট আসলো কোন একটা ডিজিজ নিয়ে ট্রিটমেন্টের জন্য, আমি তাকে প্রথমে একবার ওষুধ দিলাম, সে অ্যাকিউট একটা কন্ডিশনেই, এটা হইতে পারে জ্বর বা অন্য যে কোনো কিছু। একবার যখন ওষুধ দিলাম, সে আমি তাকে হয়তো 1 ফোঁটাই খাওয়াই দিলাম বা 2-3টা পিল খাওয়াই দিলাম। খাওয়ানোর পর দেখা গেল যে তার ওইভাবে কোনো কিছু উপলব্ধি হচ্ছে না। তারপর আমি আধা ঘন্টা পর হয়তো আর একটা ডোজ দিলাম, দেওয়ার পর তারপরে দেখলাম কিছু হচ্ছে না, তারপর আধা ঘন্টা পর হয়তো আর একটা ডোজ দিলাম, অ্যাকিউট কন্ডিশনের কথা বলতেছি। তো দেওয়ার পর তারপর আমি ক্রিয়া পাওয়া শুরু করলাম। এইখানে আমি কয়টা ডোজ অ্যাপ্লাই করলাম? এখানে আমি ওষুধ মানে এটা আসলে এক ডোজই অ্যাপ্লাই করা হলো, কিন্তু আমি দিছি 3বার। কিন্তু ঔষধের ডোজ শুরু হয় হলো যখন ওষুধটা ক্রিয়া করা শুরু করে। আমি প্রথমে দিলাম, ওষুধটা কাজ করা শুরু করেনি। দ্বিতীয়বার দিলাম, তখনও শুরু করেনি। তৃতীয়বারে আমাদের ওষুধটা কাজ করা শুরু করলো। এইখান থেকে 1 ডোজ স্টার্টিং হয়ে গেল, প্রথম ডোজ শুরু হলো। ডোজ বলতে এই না যে আমি প্রতিবার ঔষধ দিচ্ছি এটা একটা করে ডোজ, এটা কিন্তু না। যখন ঔষধের ক্রিয়াটা শুরু করলো, ওই ওষুধটা কাজ করা শুরু করলো, যে মাত্রা থেকে, ওইখান থেকে সিঙ্গেল ডোজ হিসেবে স্টার্ট করলো। এটাই হলো এক মাত্রা বা সিঙ্গেল ডোজ হিসেবে কিন্তু হোমিওপ্যাথিতে ধরা হয়। এটা নীলমণি ঘটকের বইতে আমি পড়ছিলাম, এটা সম্ভবত মেট্রিয়া মেডিকাতে পাওয়া যাবে কোনো একটা চ্যাপ্টারে, মেবি প্রথম দিকে আছে, অ্যাব্রোটেনামের ডিসকাশনে মেবি এটা আলোচনা করা হয়েছে আর কি। যাই হোক, একটু খুঁজলে পাওয়া যাবে, আমি ওইভাবে দেখার সুযোগ পাইনি, দ্যাট ইজ ওয়াই দেখা হয়নি। তো এইটাই হলো ডোজ। তো এখন এই যে আমি যে ক্রিয়াকালের কথা বললাম, যে একটা ওষুধের ক্রিয়াকাল আমরা এখানে দেখি যে দেওয়া আছে 30 দিন 20 দিন এরকম, অর্থাৎ এই যে সিঙ্গেল ডোজ অ্যাপ্লাই, ডোজটা যখন ওষুধটা যখন ক্রিয়া শুরু করলো, তখন প্লাসিবো দিয়ে দেখা হয়েছে যে ওষুধটা কত দূর পর্যন্ত ক্রিয়া করে। আমি একটা সময়, এখন তো 50 সহস্রতমিক অ্যাপ্লাই করি, একটা সময় আমি শততমিক দিয়ে করতাম, এবং শেষের দিকে যেটা দেখছি যে আমি 1 ডোজ সালফার হয়তো দিয়ে 2 মাস অপেক্ষা করছি। মানে প্লাসিবো 2 মাস আমি তাকে, রোগীটাকে, উনি আসছেন, উনি দেখা গেল যে আমি 1 সপ্তাহ বা 15 দিনের ওষুধ দিলাম, উনি 15 দিন খাওয়ার পর উনি বলছেন যে আমি একটু বেটার ফিল করতেছি, তখন আমি আবার তাকে প্লাসিবো দিছি। তারপর 15 দিন চলে গেছে, আবার সে আরো 15 দিন পর আসছে, দ্যাট ইজ মিন্স 1 মাস পর, 1 মাস পরে বলতেছে আমি ভালো ফিল করতেছি, তখন আবার প্লাসিবো। আচ্ছা, এইভাবে 2 মাস পর্যন্ত ওই এক ডোজের অ্যাকশনই থাকতেছে। এইভাবেই কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা বইতে যেভাবে ঔষধের ক্রিয়াকাল পাই, এর থেকে বাস্তবে কিন্তু অনেক সময় অনেক বেশিও থাকে। শততমিকের কথা আমি বলতেছি, যে অনেক সময় দেখা যাবে যে এর থেকেও আপনি বেশি দিন পর্যন্ত ওষুধটা ক্রিয়া করতে থাকে। তো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলে ধরা হয়েছে যে এতদিন কাজ করে, এরকমও হয়েছে কোনো জায়গায় হয়তো 35 দিন, কিন্তু একটা মোটামুটি একটা মার্কিং এ রাখা হয়েছে। যেমন আমরা যদি কারো বিপি, ওই যে কি বলে, অ্যানালগ মেশিন দিয়ে যদি কারো ব্লাড প্রেশার মাপা হয়, তাহলে কিন্তু বলা হয় না যে 122/82, তখন আমরা একটা স্ট্যান্ডার্ড লেভেলে রাখি যে ওনার প্রেশারটা 80/120, 82/120 এরকম বলি না কিন্তু। তো
তো ঠিক এরকম আমাদের যে ক্রিয়াকালটা দেখা গেছে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলে রাখা হয়, যে যখন গবেষণার ফলে দেখা গেছে, তো অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে ওর থেকে একটু কম বেশি হইতে পারে, আবার ওর থেকে একটু আর্লি ওষুধের ক্রিয়াটা শেষ হয়ে যেতে পারে। কেন? সে আমরা জানি যে আমরা যখন কোনো একটা হোমিওপ্যাথিক ঔষধ অ্যাপ্লাই করি, দেই সে ফর এক্সাম্পল আমি যখন নেট্রামিউটটা দিব কোনো একটা পেশেন্টকে, তখন নেট্রামিউটকে মেডিসিনটা দিলে ওই রোগীটাকে আমরা কি খেতে নিষেধ করি? আমরা ওই রোগীটাকে লবণ খেতে নিষেধ করি, যে আপনি লবণ খাবেন না। কেন খাবে না? লবণ ওই যেহেতু নেট্রামিউট তৈরি হচ্ছে লবণ থেকে, যে ঔষধ যে উপাদান দিয়ে তৈরি আমরা সেই উপাদানটা খেতে নিষেধ করি। আবার দেখা যায় যে রোগের কারণে আমরা আলাদা, সেটা আলাদা একটা নিষেধ, যে হয়তো কারো হয়তো সে ফ্যাটি লিভার হয়েছে, তখন ওনাকে অবশ্যই তেল চর্বিযুক্ত খাবার, মশলাযুক্ত খাবার এগুলো নিষেধ করি। তো ওটা তো ভিন্ন কথা। কিন্তু আমরা যখন কোনো একটা পেশেন্টকে ঔষধ কোন উপাদান দিয়ে তৈরি বা কোন উপাদানগুলো ঔষধের ক্রিয়াটাকে নষ্ট করে বা করতে পারে, সেই উপাদানগুলো আমরা খেতে নিষেধ করি। সে ফর এক্সাম্পল আমরা যদি কোনো একটা পেশেন্টকে অক্সিডেন্টালিস অ্যাপ্লাই করি, তখন কিন্তু আমরা বলি আপনি কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল, কাঁচা রসুন এগুলো খাবেন না। কেন বলি? যে এইগুলো ঔষধটার ক্রিয়াটা, ইভেন মেবি চাতেও ক্রিয়াটা নষ্ট হয়। তো তখন আমরা এই উপাদানগুলো, কারণ জানি যে এই উপাদানগুলো গ্রহণ করলে ওই থুজা অক্সিডেন্টালিসের ওই ক্রিয়াগুলো নষ্ট হয়ে যেতে পারে। আবার অনেকের থাকে যে দেখা যাচ্ছে যে মানে যে উপাদান থেকে যে ওষুধ তৈরি, আমরা মূলত সেই ওষুধ উপাদানটাকে গ্রহণ করতে সবসময় নিষেধ করে থাকি, যে আপনি এটা খাবেন না, কারণ ওইটার ক্রিয়াটা নষ্ট করতে পারে। এখন কথা হচ্ছে যে আমি বা আপনি যখন একটা পেশেন্টকে একটা মেডিসিন দিলাম, সে ফর এক্সাম্পল ক্যালকেরিয়া কার্ব, আমি একটা পেশেন্টকে ক্যালকেরিয়া কার্ব দিলাম। ক্যালকেরিয়া কার্ব তৈরি কি থেকে? চুন থেকে। চুন মিন্স ক্যালসিয়াম। তো আমি যখন ওই পেশেন্টকে ক্যালকেরিয়া কার্ব দিব, তখন আমি ক্যালসিয়াম খেতে নিষেধ করব, যে অতিরিক্ত ক্যালসিয়াম খাবেন না। এটা হইতে পারে বাজার থেকে যে ক্যালসিয়াম ট্যাবলেট গুলো আমরা কিনে খাই, এগুলো পাওয়া যাবে না, এটা বন্ধ রাখতে হবে তার যদি এই হ্যাবিট থাকে। আবার যে খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যেমন দুধের মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে, ডিমের যে সাদা অংশ এর মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে, তাহলে আমরা বলবো যে আপনি ডিম খাবেন না, দুধ খাবেন না। কেন খাবে না? ওই যে ওটার মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে, আমি যে ওষুধটা দিচ্ছি ওটাও তো ক্যালসিয়াম, দ্যাট ইজ ওয়াই এই খাবারটা আপনার জন্য নিষেধ। তার মানে কি, যে এখন আমি হয়তো শততমিকের এই যে শততমিকের প্রবলেম আছে, কিন্তু এই প্রবলেমগুলো থিঙ্কিং করে হ্যানিম্যান চেঞ্জ করে পরবর্তীতে 50 মিলিসিমেল বা 50 সহস্রতমের বিষয় নিয়ে উনাকে ভাবতে হয়েছে। এর কারণটা হলো যে উনি যখন দেখলেন যে এই যে একটা বিগ প্রবলেম না, আমি হয়তো একটা পেশেন্টকে দিচ্ছি, আমি ডিম দুধের বিষয়টাই নিষেধ করছি, ক্যালসিয়াম সমৃদ্ধ আরো অনেক বিষয় আছে, যেমন আপনি বাজার থেকে যদি মিষ্টি কিনে খান, মিষ্টিও তো দুধ দিয়ে তৈরি হয়, ওটার মধ্যেও ক্যালসিয়াম থাকতে পারে, ওটাতেও ক্রিয়াটা নষ্ট করতে পারে, সম্ভাবনা আছে। আরো অনেক বিষয়ের মধ্যে ভেষজের মধ্যে দেখা যাচ্ছে যে ক্যালসিয়াম থাকে, বা দেখা যাচ্ছে আরো একটা বিষয় যেটা হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাপ্লাই করলে আমরা জানি যে এটা নিষেধ করা হয়, সেটা কি? সেটা হলো ভেষজ গুণ সম্পন্ন ঔষধ, কোনো একটা উপাদান গ্রহণ করা যাবে না। যেসব উপাদানের মধ্যে ভেষজ গুণ থাকে, অর্থাৎ আমরা জানি যার মধ্যে ভেষজ গুণ থাকে সেটা রোগ আরোগ্য করতে পারে। তো মেডিসিন তো একটা ভেষজ গুণ সম্পন্ন একটা জিনিস, আর একটা ভেষজ গুণ সম্পন্ন জিনিস যখন আমি গ্রহণ করব, তখন কি হবে? দেখা যাবে দুইটার মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে, আমার ঔষধটার ক্রিয়াটা নষ্ট হবে, বা আমি যে ফলটা পাওয়ার কথা তখন আর পাবো না। এটা যে কোনো সময় আমার ঔষধের ক্রিয়াটাকে নষ্ট করে দিতে পারে। তার মানে আমি যেখানে বলতেছি যে আমার ক্রিয়াটা, ঔষধের ক্রিয়া হয়তো 50 দিন আছে, আমাদের মেট্রিমেডিকাতে যেটা ওই যে শেষের দিকে যেটা লেখা থাকে যে ওই ওষুধের ক্রিয়াকাল কতদিন। তার মানে কি, আমি হয়তো ভাবতেছি যে আমি আজকে এই পেশেন্টটার 1 ডোজ দিলাম, এখন আমি আর 1 মাসের মধ্যে আর কোনো ওষুধ দিব না। এইখানে যে প্রবলেমটা হচ্ছে যে এই 1 মাসের মধ্যে হয়তো উনি এমন উপাদান গ্রহণ করবে যেই উপাদান গ্রহণের ফলে আমার ওষুধটার ক্রিয়াটা নষ্ট হয়ে যাবে। এটা হইতে পারে বা অনেক সময় হয়। তখন যে প্রবলেমটা দেখা দেয় সেটা হচ্ছে যে রোগী হয়তো বলবে আমার তো আর কাজ হচ্ছে না। এই প্রবলেমটার জন্য আমাদের কি করতে হয়? রোগীর সাথে বারবার কমিউনিকেশন করতে হয় যে আপনার এখন অবস্থাটা কেমন, উন্নতির দিকে যাচ্ছে না থেমে গেছে। যখন দেখবো যে থেমে গেছে, এটা যদি এরকম হয় ভেষজ কোনো সাবস্টেন্স গ্রহণের ফলে ওষুধের ক্রিয়াটা নষ্ট হয়েছে, বা যে উপাদান দিয়ে তৈরি সেই উপাদানটা উনি গ্রহণ করার ফলে ক্রিয়াটা নষ্ট হয়েছে, তাইলে তার মানে বোঝালো কি যে আমার ওই যে মেডিসিনটা আমি যেটা অ্যাপ্লাই করছি
সে ফর এক্সাম্পল ক্যালকেরিয়া কার্ভই হলো, তো ক্যালকেরিয়া কার্ভ তার পূর্ণ যে ক্রিয়াকালটা সেটা কিন্তু সে ইউজ হইতে পারে নাই, ব্যবহার করতে পারে নাই, তখন ওই শক্তির ঔষধ রিপিটেশন করা যায়। যে আমি হয়তো একটা বিষয় বলি, রিপিটেশনের যে বিষয়টা, এইখানে আমাদের হ্যানিম্যান স্যার কিন্তু একটা কথা বলছেন যে ঔষধের এটা হলো 246 নম্বর সূত্র। উনি বললেন যে পুনঃপ্রয়োগ আবশ্যক হইলে শক্তি বৃদ্ধির মাধ্যমে করিতে হইবে। এটা 246 নম্বরে, সবাই এই সূত্রটা কাইন্ডলি একটু দেখে নিবেন, যে ওইখানে বলছে যে পুনঃপ্রয়োগ অর্থাৎ আমি যদি একটা ঔষধের একটা শক্তি আবার ব্যবহার করতে চাই তাহলে আমাকে সেটা করতে হবে শক্তি বৃদ্ধির মাধ্যমে। এবং উনি এইখানে আরো একটু ব্যাখ্যা করে বলছেন যে ঔষধের মাত্রা ও শক্তি পরিবর্তন ব্যতীত একই শক্তির ঔষধ পুনঃ পুনঃ ব্যবহার নিষিদ্ধ এবং ইহা মানব শরীরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করিবেই করিবে। অর্থাৎ একই শক্তির ঔষধ বারবার অ্যাপ্লাই করা, যেটা আমরা অনেক শততমিক ইউজাররা করে থাকি, যে বারবার ইউজ করি, এটা করলে দেখা যাবে যে রোগীর জন্য, ওই রোগীটার জন্য কিন্তু একটা বড় ক্ষতির কারণ হতে পারে। এখন হয়তো আমরা বলতে পারি যে আমি তো ব্যবহার করতেছি, কোনো ক্ষতি হচ্ছে না। সাপ্রেশন যে শুধু এলোপ্যাথি করে তা কিন্তু না, সাপ্রেশন বা রোগ চাপা দেওয়ার যে বিষয়টা, এটা কিন্তু হোমিওপ্যাথিতে প্রচুর হয়। আসলে আমাদের ওই জ্ঞানের ওই চক্ষুটা না থাকার কারণে কিন্তু আমরা বুঝতে পারি না, আমাদের এই জায়গাটাতে আমাদের একটা বড় মাপের একটা মূর্খামি রয়ে গেছে। তার মানে কি, যে আমাদের কিন্তু ঔষধ যখন আমি পুনঃপ্রয়োগ করব তখন আমাকে অবশ্যই শক্তি বৃদ্ধি করতে হবে। এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু আমি হ্যানিম্যানের কথা বলতেছি। এইটা আপনি ওই যে 245, 246 থেকে শুরু করে বেশ কয়েকটা সূত্রে কিন্তু এই বিষয়গুলো নিয়ে হ্যানিম্যান বলে গেছেন এবং বলছেন যে পুনঃপ্রয়োগ নিষিদ্ধ, মানে একই শক্তির ওষুধ বারবার ব্যবহার করা যাবে না। যদি ব্যবহার করা যায় সেই ক্ষেত্রে যদি একান্তই প্রয়োজন হয় তাহলে আমাদের সেটা শক্তি বৃদ্ধি করে করতে হবে। কাজেই এখন আমি যে শততমিক ব্যবহার করব, যেটা হয়, মানে আমি আমার অভিজ্ঞতাতে যেটা দেখছি বা এখনো দেখি, সেটা হচ্ছে যে, বা আমরা এখানে যারা আছি আমি জানি না তারা এটা করেন কিনা, যে আমরা হয়তো অনেককে দেখছি যে বিভিন্ন জন বিভিন্ন ভাবে করে। তো হয়তো গ্লোবিউস এর মধ্যে হয়তো কোন একটা ওষুধ, রাস্টক্সি ধরলাম, তো রাস্টক্স ওষুধটা হয়তো কয়েক ফোঁটা দিয়ে রোগীকে বলবে যে প্রতিদিন আপনি এটা 10টা করে বড়ি খান বা 5টা করে খান। এক একজন এক এক, কেউ হয়তো ফোটাই বলেন যে এই সরাসরি ডাইরেক্ট মেডিসিনটাই দেন। তো এখন কথা হচ্ছে যে এইটা কি আসলে আমাদের অর্গাননে কি এইভাবে কোথাও লেখা আছে যে এইভাবে ওষুধটা অ্যাপ্লাই করা যাবে? অথচ আমরা কিন্তু এটা করতেছি, কোথাও কিন্তু এটা লেখা নেই এইভাবে ওষুধ প্রয়োগ করা যাবে না। এটা কিন্তু হ্যানিম্যান নিষেধ করে দিচ্ছেন, এটা আপনি পাবেন, ওইটা পাবেন না যে এইভাবে ব্যবহারের অনুমোদন আছে, এটা কিন্তু নাই। তার মানে কি, আমরা কতটা মানে অজ্ঞ, কতটা মূর্খ। আমরা কিন্তু হোমিওপ্যাথি আসলে করতেছি বটে, কিন্তু আমরা আসলে হোমিওপ্যাথিটা বুঝতেছি না। হোয়াট ইজ হোমিওপ্যাথি? হোমিওপ্যাথির একটা স্বাদ আছে, একটা টেস্ট আছে। এইটা আমরা যখন আরো বেশি যাবো, এই যে নাসির স্যারের কন্ডিশনে যখন যাব, তখন কিন্তু আমাদের মজা লাগবে। আমি যতদূর জানি নাসির স্যার কিন্তু মানে কি বলবো, হোমিওপ্যাথির আসলে কি বলে, মানে উনার কাছে আমার মনে হয় যে নেশার মতো একটা বিষয়, যে উনি এই যে সকালে লেকচার দিচ্ছেন, রাত্রে লেকচার দিচ্ছেন, ক্লান্তি আসতেছে না। কেন ক্লান্তি আসে না? ওইখানে ওনার ভালো লাগা আছে, ভালোবাসা আছে, ওইটাই ওনার কাছে বিনোদন। এইটা বন্ধ করলেই বরং উনি হয়তো অসুস্থ হয়ে পড়বেন, ওনার স্যাডনেস গ্রো করবে। তো এই জায়গাটাই আমাদের আসতে হবে আসলে মূল। যখন আমরা অনেক পেশেন্ট আসছেন, অনেক এই পর্যায়ে চলে গেছেন, তো আমরা আস্তে আস্তে চেষ্টা করব যে গভীরে যাওয়ার জন্য। তখন কিন্তু আমরা মজা পাবো যে মেডিসিন গুলো, একটা মেডিসিনের যে ক্যারেক্টার, আমাদের কাছে যখন একটা রোগী আসে, যে আমি দেখি যে আসলে আমরা অধিকাংশই বুঝতে পারি না। হোমিওপ্যাথি একটা পেশেন্ট যখন আসে, আসলে আমাদের তো ওই একে পেশেন্ট হিসেবে না চিন্তা করে আমাদের মেডিসিন হিসেবে চিন্তা করতে হবে, যে আমার কাছে যে যিনি আসছেন, ইনি আসলে কি মেডিসিন আসছেন। ইনি কি রাস্টক্স আসছেন, ইনি কি সালফার, ইনি কি সোরিনাম? এটাই তো আসলে আমাদের বের করার একটা বিষয়। দেখেন, এটা তো গেম, তো একটা গেম কিরকম আমার কাছে। আপনি কতক্ষণ আলোচনা করবেন? 45-এ শেষ করবেন নাকি? জি স্যার, তাহলে আমি আর 10 মিনিট করে আমি শেষ করব। ঠিক আছে, ওকে, তারপরে 45 শেষ করব। জি, আজকে খুব মানে চমৎকার তথ্যপূর্ণ একটা আলোচনা করব।
আর আসলে এই নিয়ে অনেকের মতদ্বন্দ্ব আছে সচেতন সহজ নিয়ে। আসলে এই বিষয়ে আমাদের কয়েকটা পারফেক্ট ক্লাস হওয়া উচিত। জি, আপনি আর 10 মিনিট আলোচনা করুন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তো যাই হোক, যেটা বলছিলাম যে শততমিকের এই যে একটা প্রবলেম, এটা কিন্তু একটা বিরাট একটা বাধা, বিরাট একটা প্রবলেম যে আমি এই যে বারবার যেটা করতেছি, এটা কিন্তু দেখা যায় যে অমঙ্গলকর একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি তো এইভাবে দিচ্ছি, দিয়ে তো আমি ফল পাচ্ছি, এরকম কিন্তু অনেকের মাথায় এই চিন্তাটা আসতেছে না, আমি আমি কেন এই কথার আমি যেভাবে করতেছি এটাই করব। এইখানে কিন্তু হ্যানিম্যান বলছেন যে এই রোগ, এই যে যেন তো তেন ভাবে যে কোনো একটা রোগকে আরোগ্য করা, প্রথম সূত্রে যে অর্গানেনের যে প্রথম সূত্র, এইখানে যে আমাদের হ্যানিম্যান স্যার যেটা বললেন যে কি বলে, একজন চিকিৎসকের যে মহান উদ্দেশ্য বা ব্রত, সেটা হলো রুগ্ন মানবতাকে পুনঃস্বাস্থ্যে প্রতিষ্ঠা করাই হলো একজন চিকিৎসকের মহান উদ্দেশ্য এবং ব্রত। অর্থাৎ পুনঃস্বাস্থ্য বলতে কি, পুনঃস্বাস্থ্য বলতে যেটা বোঝাচ্ছে, আপনি দেখেন যে আমাদের কাছে অনেক সময় অনেক পেশেন্ট আসে, এই আসার পর বলতেছে যে আমার ডাক্তার সাহেব এই চর্মরোগটা আছে, ফর এক্সাম্পল রিংওয়ার্ম, যেটাকে আমরা দাউদ বলি, যে আমার এই দাউদটা 6 মাস আগে দেখা দিছিল, পরে আমি এলোপ্যাথিক ওষুধ খেলাম, খাওয়ার পর ভালো হয়ে গেছিলাম। বা এরকমও বলে আমি অমুক হোমিওপ্যাথির কাছে গেছিলাম, যাওয়ার পর উনি কিছু ওষুধ দিলেন, সেটা খেলাম, কিছু লাগানোর কিছু দিলাম, মলম টলম এইগুলো লাগিয়ে আমি এটা আমার দাউদটা সারাইছিলাম, কিন্তু এই যে 2 বছর পর আবার এটা দেখা যাচ্ছে। তার মানে কি, এই রোগটা ছিল কোথায় এতদিন? এতদিন দেখি না, এটা কি আরোগ্য? হোমিওপ্যাথি কিন্তু ওই প্রথমে যেভাবে আরোগ্য করা হয়েছিল ওইটা দেখে প্রথমেই বলবে যে এটা আরোগ্য হয় নাই, কিন্তু বাহ্যিক ভাবে দেখে দেখা যাচ্ছে না উনি তো ক্লিন, ওনার তো গায়ে আর মানে কোনো র্যাশ নাই, ওনার দাউদটা দেখা যাচ্ছে না, তাহলে উনি সুস্থ, পুরোপুরি কিউর হয়ে গেছেন। কিন্তু হোমিওপ্যাথি, পারফেক্ট হোমিওপ্যাথি বা হ্যানিম্যান আমাদের যে জ্ঞান দিয়ে গেছেন, তার সেটা যখন আমরা ধারণ করব, বুঝবো যে না, এটা আরোগ্য না। তো দ্যাট ইজ ওয়াই দেখা যাচ্ছে যে আমরা যে উল্টাপাল্টা ওষুধ ব্যবহার করছি, এর ফলে যদি আমরা দেখি যে সাময়িকভাবে ওই রোগটা অদৃশ্য হয়ে গেছে, তার মানে যে ওটা সেরে গেল তা কিন্তু না, ওই ডিজিজটা ডাইভার্ট হয়ে অন্য একটা ডিজিজে রূপান্তর করতে পারে, রূপের পরিবর্তন হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে হয়তো আমি মনে করলাম যে ঠিক হয়ে গেছে, ভালোই হলো, কিন্তু না, এটা দেখা যায় যে অনেক সময় মারাত্মক হয়। আমি নিজে অভিজ্ঞতায় দেখছি ভুল ঔষধ প্রয়োগ করলে যে কি মারাত্মক সাইড ইফেক্ট হয়। হয়তো রোগী যেটা নিয়ে আসছে, আমি আমার ক্ষুদ্র একটা অভিজ্ঞতার কথা বলি, অল্প কিছুদিন আগের কথা, একটা মারাত্মক একটা ভুল করে ফেলছিলাম। তো আমি একটা পেশেন্টের, ওর বয়স হবে কত 4 বছর বা 5 বছর এরকম হবে বাচ্চাটার বয়স। তো এর ঠান্ডার সমস্যা ছিল অতীতে, সিভিয়ার ঠান্ডার প্রবলেম, কিন্তু বর্তমান যে সমস্যা সেটা স্পেশালি চোখ দিয়ে পানি পড়া, দীর্ঘদিন যাবত ওর চোখ দিয়ে পানি পড়ে। আমি মানে পিতা মাতার হিস্ট্রি নিয়ে দেখলাম যে বাবারও প্রচুর ঠান্ডাজনিত সমস্যা আছে, টিউবারকুলার যে কনস্টিটিউশন, তার মধ্যে কিছু মিল পেলাম। যাই হোক, আমি ভাবলাম যে ঠিক আছে, এক ডোজ দিই, দেখি না কি হয়। তো আমি তখন 50 সহস্রতমিকের কি বলে টিউবারকুলিনাম 01 বোধহয় দিলাম আর কি। আচ্ছা, দেওয়ার পর যেটা হলো, ওই পেশেন্টের দাদি নিয়ে আসছিলেন ওকে, বললো যে ওর ইয়াটা তো চলে গেছে, ওর চোখ দিয়ে আর পানি পড়তেছে না। 7 দিন পরে এসে জানলেন যে এইটা ওষুধটা খেয়ে আমার এই নাতির যে এতদিন যে সমস্যাটা হচ্ছিল, এই সমস্যাটা দূর হয়ে গেছে। তো আমি তখন আমি খুব টেনশনে পড়ে গেলাম, আমার মনের মধ্যে মনে হলো যে আমার ওষুধটা একটা মারাত্মক একটা সমস্যা তৈরি করছে, না হলে এত ক্রনিক একটা ডিজিজ, এই ক্রনিক ডিজিজটা এইভাবে তো ভালো হওয়ার কথা না। আমি নিজের ভেতরে ভেতরে ঘাবড়ে গেলাম যে এটা একটা মানে বিরূপ একটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে, ওই যে যেটা হ্যানিম্যান কিন্তু বলে গেছেন। যে যাই হোক, ঔষধের এই যে অপব্যবহার, এর ফলে যেটা হলো যে দেখা গেল যে ওই পেশেন্টের 15 দিন পর একটা প্রবলেম দেখা দিল, একটা আমি প্রচন্ড রকমের ঘাবড়ে গেলাম। সমস্যা যেটা দেখা দিল যে ওই পেশেন্টের দেখা গেল যে সিভিয়ার একটা অস্থিরতা তৈরি হলো। ও রাত হলে ওর মা এই একটা প্রবলেম হইতো, ও হাত দিয়ে বুকের পর মানে ওর অস্থিরতা শুরু হইতো, মনে হতো যেন দমটা বন্ধ হয়ে যাবে, বুকের উপরে হাত দিয়ে আঁচড়াতো। বেশ কিছু সময় এরকম করতো, রোগীর আত্মীয় স্বজন বা এরা ঘাবড়ে গেল বিষয়টা, সঙ্গে সঙ্গে আমাকে জানালো এরকম হচ্ছে। তো আমি তখন টিউবারকুলিনাম বভিনামে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আপনি নিয়ে আসেন, আর ওই ওষুধটা খাওয়ানো বন্ধ করে দেন। তো ওটা বন্ধ রাখতে বললাম। বন্ধ রাখার পর তারপরে আমি এইটার যে ক্রিয়ানাশক যে মেডিসিন, এটা খোঁজার চেষ্টা করলাম।
কিন্তু আমি ইয়াতে ঘেটে এই টিউবারকুলিনাম বোভিনামের ক্রিয়ানাশক কোনো ওষুধই আমি খুঁজে পেলাম না। তখন আমি কি করব, তখন আমি এই যে বর্তমান যে সিমটমটা আমি দেখলাম সেই সিমটমটা দিয়ে অনেকটা আর্সেনিকের মতো কিছু সিমটম, কিন্তু আর্সেনিক তো ওটাও তো আর একটা ভয়ঙ্কর একটা রিমেডি, তাই না? তো স্পেশালি ফিজিক্যাল যে রেস্টলেস না, এটা খুব বেশি লক্ষ্য করলাম এবং আমার কাছে মনে হলো যে রাস্ট্রক্স, যেহেতু আর্সেনিক একটা গভীর ক্রিয়াশীল ওষুধ, একবার ভুল করছি আর করব না। তো আমি যাই হোক বর্তমান যে সিচুয়েশনটা ওটার উপর ডিপেন্ড করে আমার কাছে মনে হলো যে ওকে অবজারভেশন করে মোটের উপর মনে হলো রাস্টক্স। তো রাস্টক্স দেওয়াতে রক্ষা পাওয়া গেল আর কি। তারপর থেকে ওই সমস্যাটা আর দেখা দেয়নি। কিন্তু যাই হোক আমি ওই পেশেন্টটা পরবর্তীতে ছেড়ে দিলাম যে না, আমি ওইটার ওই মানে কি বলবো দীর্ঘায়িত করলাম না। যাই হোক এরপর থেকে ওনারা আসছেন অনেকবার, কিন্তু মানে ওইভাবে কোনো ইয়া পাওয়া যায়নি। তার মানে কি, একটা ঔষধ কত রকমের ভয়ঙ্কর একটা ইফেক্ট ফেলতে পারে, এটা কি বলবো। এই যে ঔষধের মিস ইউজ বা অপব্যবহার বা ঔষধজনিত কারণে যে এই যে প্রবলেম গুলো সৃষ্টি হয়, এটা কিন্তু অনেক সময় ঘটে। এটা 50 সহস্রতমিকের কথা বলতেছি, শততমিকে তো আরো মারাত্মক পরিণতি অনেক সময় ভোগ করতে হয়। এইসব সমস্যার কারণেই কিন্তু হ্যানিম্যান যেটা করলেন, তখন উনি চিন্তা করলেন যে এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায়। যেমন আমরা যখন 50 সহস্রতমিক ঔষধের শক্তি কিন্তু অনেক বেশি বা সূক্ষ্ম, আরো বেশি সূক্ষ্ম, কিন্তু এটার যে একটা সুবিধাজনক দিক সেটা হচ্ছে এটার ক্রিয়াকাল কম। আমরা যখন শততমিক দেই, শততমিক দিলে সে ফর এক্সাম্পল আমি একটা ওষুধ যখন দিলাম, দেখেন ওই ওষুধের ক্রিয়াটা নষ্ট করার জন্য আমি যদি ভুল ওষুধ প্রয়োগ করি, তখন ওর ক্রিয়ানাশক একটা ওষুধ আমাকে খুঁজতে হচ্ছে, তারপরে আমাকে ওই ক্রিয়াটাকে নষ্ট করে তারপরে আর একটা ওষুধে যেতে হচ্ছে। তার আগে কিন্তু সঠিক লয়ের কথা কিন্তু এটা, কিন্তু ওই সময় পর্যন্ত রোগী ধৈর্য ধরবে, এটা তো আসলে সো টাফ। তো সেই ক্ষেত্রে যদি আমরা হ্যানিম্যান যেটা করলেন যে এটার বিকল্প হিসেবে যেটা চিন্তা করলেন, হ্যাঁ আসেন একটু বসে। তো হ্যানিম্যান যেটা করলেন সেটা হচ্ছে যে 50 সহস্রতমিক যে আবিষ্কার করলেন, এবং এটা উনি কিন্তু বললেন যে এটা যে আমরা অর্গাননের স্পেশালি অর্গানন অফ মেডিসিনের শেষের দিকে, সূত্র নাম্বার গুলো আমার মনে নেই, মেবি নাসির স্যার এগুলো ভালো মনে রাখেন। তো 50 সহস্রতমিক ওষুধের যে বিষয়টা, এই যে আমরা যখন পুনঃ ব্যবহার করতেছি তখন যেটা হয় যে এইটার ক্রিয়াটা কিন্তু স্বল্প স্থায়ী হয়। যেমনটা আমরা শততমিকে দেখি যে সিঙ্গেল একটা ডোজ অ্যাপ্লাই করার পর ওটার যে দীর্ঘস্থায়ী ক্রিয়াটা, এই ক্রিয়াটা আমরা 50 সহস্রতমিকে ওইভাবে পাই না, যে কারণে দেখা যাচ্ছে এটাকে আপনি রিপিটেশন করতে পারতেছেন। আর একটা বড় সুবিধা যেটা, যে আমি যখন শ্যাকিং করছি, প্রতিবার যখন পেশেন্টকে খেতে বলতেছি তখন উনি কি করছেন, 10 বার শ্যাকিং করতেছেন, করে এক দাগ পরিমাণ ঔষধ আধা পোয়া, এটা তো 100 ml শিশির কথা বলা হয়েছে, এবং এখানে দাগ কেটে দেওয়া হয় যে 1 থেকে 8 পর্যন্ত, বা মোট কথা যে একটা 100 ml শিশিতে গলা পর্যন্ত ঔষধ ইয়া, যেটা আমরা ওইভাবে যেভাবে ইয়া করি, ওটার অনেক আলোচনা সাপেক্ষ বিষয়, এদিকে না যাই। তো ওটা দেখা যায় 70 থেকে 80 বার শ্যাকিং অবধি ক্রিয়া করে, তারপরে ওইভাবে আর ক্রিয়াটা পাই না, যে কারণে আমরা কিন্তু ওইটা ডোজটা নির্ধারণ করি 7 থেকে 8 বার। অর্থাৎ আমি হয়তো একদিন পর পর, বা ওইটা ওষুধের উপর ডিপেন্ড করে আমি কি ওষুধ দিচ্ছি বা কোন কন্ডিশনে ওষুধটা অ্যাপ্লাই করছি, এর উপর নির্ভর করে আমি হয়তো পেশেন্টকে ওইভাবে খেতে বলতেছি। দেখা গেল যে আমার ওষুধটা কি হচ্ছে, আমি একদিন পর পর বা প্রতিদিন খেলেও ওষুধের ক্রিয়াটা দ্রুত নষ্ট হওয়ার কারণে সুবিধা যেটা, সেটা হচ্ছে যে আমি পরবর্তীতে যখন আবার দ্বিতীয় ডোজ খেতে বলতেছি তখন কিন্তু শক্তিটা বেড়ে যাচ্ছে। আপনি যখন একটা শততমিকে যাবেন, সিএম গেলে আপনার শেষ, আর তো পাওয়ার নাই। অনেকে আছে যে 50 এম দিয়ে শুরু করতেছে, তারপরে ডোজেই আসতেছে সিএম, তারপরে তো আর আপনার মানে প্রোটিন সি নেই, ওইখানে তো শেষ হয়ে গেছে। এটা শততমিকের একটা বিগ প্রবলেম। আপনার 50 সহস্রতমিকে কিন্তু এই সমস্যাটা নেই, আপনি 1 থেকে 100 পর্যন্ত চাইলেও পাবেন। তো এইভাবে দেখা যাচ্ছে যে এনিহাও যদি ঔষধের ক্রিয়াটাকে নষ্ট হয়ে যায়, এমন কোন সাবস্টেন্স হয়তো পেশেন্ট গ্রহণ করছেন, সেটার ফলে দেখা গেছে যে ঔষধের ক্রিয়াটা নষ্ট হচ্ছে, কিন্তু উনি যখন আবার রিপিটেশন করতেছেন, কারণ এটা তো এমনিতেই এটার ক্রিয়াটা খুব দ্রুত, যদিও এটা অতি সূক্ষ্ম শক্তি, কিন্তু এটার ক্রিয়াটা দ্রুত শেষ হয়ে যায়। এটা একটা মানে গ্রেট অপরচুনিটি ফর 50 মিলিসিমেল মেডিসিন। সো দেখা যাচ্ছে যে এটার একটা চরম একটা সুবিধা আমরা পাচ্ছি। কিন্তু এখনো আমরা দেখা যাচ্ছে যে অনেকেই আছে যে এই 50 সহস্রতমিক মেডিসিন থেকে অনেক দূরে আছি, যে কারণে এটার যে সুবিধা, পূর্ণাঙ্গ যে সুবিধা ভোগ করা, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। যাই হোক, আমার সময়টা শেষ হয়ে গেছে, আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত ঘোষণা করছি।
আর এ পর্যায়ে আমি আমাদের শ্রদ্ধেয় বিজ্ঞ হোমিওপ্যাথ ডাক্তার নাসির উদ্দিন স্যারকে তার আলোচনা শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্ট কর্তৃক আয়োজিত প্রাত্যহিক ক্লাসের ধারাবাহিকতায় শততমিক ও 50 সহস্রতমিক পদ্ধতির ওষুধের প্রয়োগ বিজ্ঞান এর দ্বিতীয় পর্বে আমরা উপনীত হতে পেরেছি। তাই সে মহান রাজা রাজিরাজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করি মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং আরো স্মরণ করি মুহতাসিমুল হালিমানকে, এবং আজকে যারা আমাদের এই গ্রুপে যুক্ত হয়েছেন সকলকেই রাতের শুভেচ্ছা জানিয়ে এবং হৃদয়ের গভীর থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? জি, আমরা অনেক ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এতক্ষণ প্রায় 1 ঘন্টা ধরে ডাক্তার শাহনাজ খান ভাইয়ের নিকট থেকে অত্যন্ত বিশ্লেষণধর্মী তাৎপর্যপূর্ণ আলোচনা শুনতেছিলাম। এই পর্যায়ে আমি বেশিক্ষণ আলোচনা না করলেও একটু আলোচনা করতে চাই, যেহেতু আজকে আমাদের যে পর্বে আলোচনা করতেছে সে যে দ্বিতীয় পর্বে, যদিও আমাদের আজকে কল্যাণ সোসাইটির একটা প্রোগ্রাম ছিল, ওখানে প্রায় ঘন্টা থাকতে হয়েছে। তো আজকে আমরা কিন্তু এই শততমিক 50 সহস্রতমিক পদ্ধতির দ্বিতীয় দিনে এটিতে প্রয়োগ বিজ্ঞান সম্বন্ধে গতকাল অনেক কথা বলেছি, আজকেও একটু বলতে চাই। আমরা কয়েকটি পর্বে, বিশেষ করে 8-10টি পর্বে মনে হয় আলোচনা করলে ভালো হয়, কারণ ওষুধের মাত্রাতত্ত্ব বিষয়ে আমাদের কিন্তু সুস্পষ্ট ধারণা থাকতে হবে। ওষুধ প্রয়োগ পদ্ধতির বিষয়ে, প্রস্তুত প্রণালীর বিষয়ে, এটার ব্যবহারের বিষয়ে খুঁটিনাটি সতর্কতা অবলম্বন করতে হবে। তো এই ক্ষেত্রে একটু বলতে চাই, মুহতাসিমুল হালিমান কিন্তু এই নবতর আবিষ্কৃত যে 6th এডিশন এর মাত্রাতত্ত্ব বিষয়, এর প্রয়োগ নীতি, এটা কিন্তু 6th এডিশন অর্গাননের 248, 246, 40 এই সূত্রগুলোতে কিন্তু খুব চমৎকার বিশ্লেষণধর্মী আলোচনা করেছেন। তো এখানে 246 নম্বর সূত্র যেটা আছে, দেখেন আসলে এখানে কিন্তু অনেকে আমরা গুলিয়ে ফেলি। আসলে এই শক্তি মাত্রাতত্ত্ব বিষয়ে এনে 1 মাসে, 1 বছরে, 6 বছরে, 1 যুগে এইভাবে কিন্তু আমাদের জ্ঞান এবং অর্জন করাটা অত্যন্ত কঠিন। কারণ মুহতাসিমুল হালিমান কিন্তু দেখেন শক্তি ও মাত্রাতত্ত্ব বিষয়ে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু রোগীদের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করেছেন। উনি লিখিত আকারে অর্গাননে কি সেটা বাস্তব প্রমাণ আমরা দেখতে পারি। কিন্তু আমরা কিন্তু দীর্ঘদিন প্র্যাকটিস করেও আমরা কিন্তু কোন রোগীর ক্ষেত্রে কতটুকু মাত্রায় দিতে হবে, কতদিন পর দিতে হবে, কতক্ষণ পর দিতে হবে, কোন সময়ে দিলে রোগ বাড়বে না, এই বিষয়ে কিন্তু একজন দক্ষ ডাক্তার কিন্তু দেখবেন যে প্রতিনিয়তই একটা অভিজ্ঞতা সঞ্চয় করতেছেন। আমার কাছে তো তাই মনে হয়, কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখেছি রোগীর এক এক ধরনের এবং তার শক্তি অনুযায়ী রোগ শক্তি, জীবনী শক্তি এবং ওষুধ শক্তি, এই তিনটির সমন্বয় করে কিন্তু একটি মেডিসিন সিলেকশন করতে হয়। যখন দেখবেন যে হ্যাঁ ঠিক মতো আপনি দিতে পারছেন, ওষুধের শক্তি যথাযথভাবে দিতে পারতেছেন, তার মাত্রাটাও সূক্ষ্ম করতে পারতেছেন। স্যার কথাগুলো তো ভালো শোনা যাচ্ছে না, কেটে কেটে আসতেছে, একটু কাইন্ডলি দেখেন তো। হ্যাঁ, এখন কথা শুনতে পাচ্ছেন আপনারা? স্যার এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, ডাটা চালু করেছে, জি। তো এই বিষয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে দেখেন আমরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন অভিজ্ঞতা কি সঞ্চয় করতেছি। মুহতাসিমুল হালিমানও কিন্তু এইভাবে দীর্ঘদিনের অভিজ্ঞতা লব্ধ জিনিস কিন্তু স্যার এক্সকিউজ মি স্যার, একটা রিফ্রেশ হওয়া দরকার ছিল স্যার। জি স্যার একটা গান শুনলে ভালো হতো স্যার, তারপরে শুরু করলে ভালো হতো স্যার। হ্যাঁ হ্যাঁ, সেটাও হতে পারে, সেটাও হতে পারে। হ্যাঁ, আপনারা কি গান শুনতে কি রাজি? জি স্যার, রাজি। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে আমরা আব্দুর রাজ্জাক ভাইয়ের কাছ থেকে সুন্দর একটা ইসলামিক সঙ্গীত শুনি, তারপরে একটু আলোচনা করি। জি, আসসালামু আলাইকুম। জি, আপনারা সবাই ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, জি ভালো আছি।
গান শোনাতে পারি যদি তুমি কথা দিতে পারো, দিন কায়েমের পথে অগ্রসর অগ্রসর হবে তুমি আরো। গান শোনাতে পারি যদি তুমি কথা দিতে পারো, দিন কায়েমের পথে অগ্রসর অগ্রসর হবে তুমি আরো। গান শোনাতে পারি যদি তুমি কথা দিতে পারো, সারাটি জীবন আমি গান শুনিয়ে গেলাম, বিনিময়ে তার দিনের কাজে বলো কজনকে পেলাম। সারাটি জীবন আমি গান শুনিয়ে গেলাম, বিনিময়ে তার দিনের কাজে বলো কজনকে পেলাম। সব ব্যথা তবু আমি ভুলে যেতে পারি যদি তুমি কথা দিতে পারো, দিন কায়েমের পথে অগ্রসর অগ্রসর হবে তুমি আরো। গান শোনাতে পারি যদি তুমি কথা দিতে পারো। তুমি তো জানো গান শোনাতে কত কষ্ট, গান শোনাতে গেলে কত যে সময় হয় নষ্ট। তুমি তো জানো গান শোনাতে কত কষ্ট, গান শোনাতে গেলে কত যে সময় হয় নষ্ট। সব ক্ষতি তবু আমি মেনে নিতে পারি যদি তুমি কথা দিতে পারো। দিন কায়েমের পথে অগ্রসর অগ্রসর হবে তুমি আরো। গান শোনাতে পারি যদি তুমি কথা দিতে পারো, দিন কায়েমের পথে অগ্রসর অগ্রসর হবে তুমি আরো। গান শোনাতে পারি যদি তুমি কথা দিতে পারো। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা, খুব চমৎকার একটি ইসলামী সঙ্গীত আমরা শুনলাম। আমাদের আব্দুর রাজ্জাক ভাই খুব চমৎকার একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করলেন। তো আসলে আমাদের যে একঘেয়েমি আলোচনা অনেক সময় অনেক ভালো লাগে না, কিন্তু এই ধরনের মাঝে মাঝে ইসলামী সঙ্গীত কি পরিবেশন করে উনি আমাদেরকে বিনোদন দেন। যাই হোক, তো আমরা যেটা বলতেছিলাম যে মুতাসিমুল হ্যানিম্যান অর্গাননের যে সিক্স রেশন, যেটা ওষুধ প্রয়োগ পদ্ধতি, ওষুধ প্রস্তুত প্রণালী, এবং এটার ব্যবহার বিষয়ে সতর্কতা অবলম্বন করা, খুঁটিনাটি বিষয়ে খুব বেশি পর্যবেক্ষণ করে দেখা, এগুলো কিন্তু অর্গানে কিভাবে লেখা আছে, ফিফথ এডিশনে অর্গানে কি লেখা আছে, সিক্স এডিশনে কি আছে, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে গুলিয়ে ফেলি। তো আমি যেটা বলতেছিলাম যে প্রত্যেক অভিজ্ঞ ডাক্তারই কিন্তু এইভাবে দিন দিন কিন্তু অভিজ্ঞতা কি সঞ্চয় করেন। এখনো পর্যন্ত দীর্ঘদিনের প্র্যাকটিস এটাই মনে হয়েছে যে মাত্রাতত্ত্ব বিষয়ে, শক্তির বিষয়ে আমাদের এখনো পূর্ণ জ্ঞান এখনো আসে নাই। না আসার ফলে অনেক ক্ষেত্রেই আমরা হয়তো মেডিসিনটা এত স্থূল মাত্রায় দিয়ে দিচ্ছি, যদিও 50 আমি স্থূল মাত্রায় দিয়ে দিচ্ছি, এবং কতক্ষণ পর পর দিতে হবে এই সময় জ্ঞান আমাদের না থাকার ফলে আসলে আমরা কি রোগীর বৃদ্ধি
করতেছি, এটা কিন্তু অহরহ আমরা দেখি এই ভুলটা করতেছি। তো আমরা যারা প্র্যাকটিস করি তারা কিন্তু একটু পর্যবেক্ষণ করলেই বুঝবো যে আমরা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রায়ই ভুল করে থাকি। যেই ওষুধটা সকালে দেওয়ার দরকার অথচ সেটা আমরা রাত্রে দিচ্ছি বা সন্ধ্যায় দিচ্ছি, যেটা সন্ধ্যায় দেওয়ার দরকার সেটা দিচ্ছি সকালে। উল্টাপাল্টা অনেক ক্ষেত্রে করি আমি, অনেক অসংখ্য ডাক্তারকে দেখেছি যে সকালেই কিন্তু আপনার কি সালফার অ্যাপ্লাই করতে বলেন সকালেই, কিন্তু সকালে ওঠার পরেই কিন্তু সালফারের বৃদ্ধির সময়, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। সকালে অনেকে ন্যাট্রামিয়ার অ্যাপ্লাই করতে বলেন, এই সকালে কিন্তু ন্যাট্রামিয়ার অ্যাপ্লাই করা যাবে না। আবার সিপিয়া কখন অ্যাপ্লাই করতে, এই যে প্রয়োগ পদ্ধতি, ওষুধের যে প্রয়োগ বিজ্ঞান, এটা যদি আমরা না জানি, দেখবেন শুধু হোমিওপ্যাথিক বাক্স থেকে একটি ওষুধ সিলেকশন করে দিলেই কিন্তু রোগীর রোগ আরোগ্য হচ্ছে না, অথবা অযথাই রোগীর রোগ বাড়তেছে। এটা কিন্তু আমরা অনেকাংশেই কিন্তু দেখি। এনিওয়ে, তো চিকিৎসাকালে যদি মাতাসেমনি হ্যানিম্যান 246 নম্বর অনুচ্ছেদে যেটা বলেছেন যে চিকিৎসাকালে যদি দেখি যে আপনার রোগীর যে রোগ লক্ষণ, এটা যতক্ষণ পর্যন্ত উপশম হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি প্রয়োগ করতে নিষেধ নিষেধ করেছেন। কিন্তু এটা অ্যাকিউট ক্ষেত্রে না ক্রনিকের ক্ষেত্রে, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। অ্যাকুট ক্ষেত্রে স্যার, এটা অ্যাকুট ক্ষেত্রে। ইয়েস, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। যতক্ষণ পর্যন্ত ওষুধের কি উন্নতি চলতেছে, ওষুধ অ্যাপ্লাই করার পরে রোগীর উন্নতি চলতেছে, সেই ক্ষেত্রে আমরা ওষুধ অ্যাপ্লাই করব কি করব না এই বিষয়ে ক্রনিকের ক্ষেত্রে না অ্যাকিউট ক্ষেত্রে, এইটা কিন্তু আমরা গুলিয়ে ফেলি। তো সর্বপ্রকার ওষুধের ক্ষেত্রেই কিন্তু আমরা 50 সহস্রতমিক হোক আর শততমিক হোক, যেহেতু অ্যাকিউট ক্ষেত্র যদি দেখা দেয়, অ্যাকিউট কেস দেখা দেয়, অ্যাকিউট রোগ দেখা দেয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আর ওষুধ প্রয়োগ করবো না। কারণ এটা অযথা এইভাবে ওষুধ প্রয়োগ করলে সেই ক্ষেত্রে রোগীর কি ক্ষতি সাধন হতে পারে। ওষুধের ক্রিয়া কতদিন চলে, সেই ওষুধের গভীরতা কেমন, সেটা জেনে শুনে কিন্তু আমাদের ওষুধ দিতে হয়। এনিওয়ে, তো যে ওষুধটি আমরা প্রয়োগ করেছি, এই ওষুধটি যেহেতু আরোগ্যের দিকে যাচ্ছে, দ্রুত আরোগ্যের দিকে যাচ্ছে, এই এই ঘটনা কিন্তু অচির ব্যাধিতে অর্থাৎ অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে ঘটে থাকে। কিন্তু ক্রনিক ডিজিজে কি ঘটে সেটা আমরা পরে আসবো। এই ক্ষেত্রে আমরা অনেকেই কিন্তু ভুল করে ফেলি। তো এই যে অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই দেখা যায় ওষুধ প্রয়োগ করার পরে যদি উন্নতি হতে থাকে, যতক্ষণ পর্যন্ত উন্নতি স্পষ্ট বোঝা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ওষুধ আর অ্যাপ্লাই করতেছে না, বা অ্যাপ্লাই করা এইভাবে ঠিকও হবে না। কারণ অনেক সময় রোগীর ক্ষেত্রে দেখা যাবে যে রোগ আরোগ্যের জন্য আসলে আমরা চিন্তা করব, একটু পর্যবেক্ষণ করে দেখব যে ওষুধ আর আরেক মাত্রা অথবা আর একবার আরো দুই একবার এটা ওষুধ প্রয়োজন হবে কিনা, আমি যেই পাওয়ারটা দিয়েছি তার পরের পাওয়ারটার প্রয়োজন হবে কিনা, অথবা ওই সময় রোগী যদি নাসরবান্দা হয়ে যায় তাকে আমরা আসলে ফাইটাম দিব না ওষুধ দিব, এটা কিন্তু খুব হিসাব কিতাব করেই দিতে হবে অ্যাকিউট যে কেসগুলো। কিন্তু এই যে ক্ষেত্রগুলো তৈরি হচ্ছে এটা কিন্তু অচির রোগের ক্ষেত্রে অর্থাৎ অ্যাকিউট রোগের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমরা দেখি যে ওষুধ প্রয়োগ করার পরে যদি উন্নতি দেখা না যায়, এবার দেখেন ওষুধ প্রয়োগ করার পরে যদি উন্নতি দেখা না যায়, অথবা উন্নতি হলেও খুব বেশি স্পষ্ট উন্নতি হচ্ছে না, এবং খুব বেশি যে তার রোগ লক্ষণ কিন্তু দ্রুত উপশম হচ্ছে এটাও কিন্তু দেখা যাচ্ছে না, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু পুনঃপ্রয়োগ প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে পুনঃপ্রয়োগ প্রয়োজন হয়। আপনার মেডিসিনের পাওয়ার ঠিক আছে, হ্যাঁ মাত্রা ঠিক আছে, কিন্তু রোগটা একটু গভীরে হওয়ার কারণে দেখে গেল যে আপনি এক মাত্রা দিয়েছেন কিন্তু উন্নতিটা খুব স্লো হচ্ছে, হ্যাঁ খুব দ্রুত হচ্ছে না। বুঝতে হবে এই রোগের গভীরতা অনেক বেশি, তো এই ক্ষেত্রে ঘন ঘন মাত্রা দিতে হবে। আর রোগীর জীবনী শক্তি যদি দুর্বল হয় সেই ক্ষেত্রে কাপিংটা আরো অনেক বেশি বাড়াই দিতে হবে। বাড়াই দিলে দেখবেন রোগীর রোগ লক্ষণ খুব দ্রুত কি আরোগ্যের দিকে যাচ্ছে, অথবা ব্যাধি আরোগ্য হতে একটু কি সময় লাগতেছে, রোগ আরোগ্য হতে একটু কি হচ্ছে অনেক সময় লাগছে। অনেক ক্ষেত্রে অনেকে হয়তো বলবেন যে ডাক্তার সাহেব আমার মেয়ের জ্বর হলো, অন্য জনের একটা সমস্যা নিয়ে আসলাম আপনার চেম্বারে, তার জ্বর একদিনে চলে গেছে, কিন্তু আমার মেয়ের তো জ্বর ভালো হয় না, আমার ছেলের তো জ্বর ভালো হয় না, অথবা আমার ছেলে পাতলা পায়খানা ভালো হয় না। আসলে সকলের জীবনী শক্তি একরকম না, এবং সকলের জীবনী শক্তি যেহেতু একরকম না, সেইভাবে ওষুধটাও কিন্তু কার ক্ষেত্রে দ্রুত কাজ করবে কার ক্ষেত্রে আস্তে কাজ করবে এটা কিন্তু আমরা অবজারভেশনে এটা আমরা দেখতে পারি। ঠিক আছে, এই অবজারভেশনটা আমাদের করতে হয়। তো যারা দেখবেন যে খুব সেন্সিটিভ পেশেন্ট, এদের ক্ষেত্রে মেডিসিনাল অ্যাগ্রাভেশন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, এবং দেখবেন খুব ওষুধ দ্রুত কাজ করে।
এত দ্রুত কাজ করে, আপনি দেখবেন বিশেষ করে স্থরিক কনস্টিটিউশনের পেশেন্ট যারা, এদের শরীরে ওষুধ দেওয়া মাত্রই খুব দ্রুত রেসপন্স করতেছে। কিন্তু সে যদি আপনার সেন্সিটিভ পেশেন্ট না হয়ে, হ্যাঁ, দেখবেন যে কিছু মানুষ আছে যে তাদের সেন্সিটিভিটি কম, অথবা সে স্থরিক মায়াজমের না, সে সাইকোটিক। তো সাইকোটিক মায়াজমের যদি হয়ে থাকে, মায়াজমের রোগী যদি হয়ে থাকে, তার শরীরের যে রোগ লক্ষণ সেটাও ধীরে ধীরে দেখা দিবে, হ্যাঁ, এবং লক্ষণগুলো ধীরে ধীরে প্রকাশ পাবে, তার ওষুধের এরিয়াটাও কিন্তু ধীরে ধীরে করবে। কি আমরা অসংখ্য পেশেন্টদেরকে অবজারভেশন করে এটা দেখেছি। কিন্তু এটা কিন্তু আমি কি আন্দাজে বলতেছি না, আসলে এটা বাস্তবিক ঘটনা। এটা কি শাহনওয়াজ ভাই? বাস্তব স্যার, বাস্তব। এটা কিন্তু বাস্তবিক ঘটনা, বাস্তব ঘটনা, যে আমরা যে সমস্ত শরীর পেশেন্টদের ক্ষেত্রে দেখব যে তাদের রোগ লক্ষণ আক্রমণ করলেই দেখা যায় যে খুব দ্রুত লক্ষণগুলো স্পষ্ট করে কি বের হচ্ছে। আর যদি সে অন্য মায়াজমের হয়ে থাকে, হতে পারে সেটা সিফিলিটিক, হতে পারে সেটা সাইকোটিক, অন্য মায়াজমে অথবা মিশ্র মায়াজমের রোগী সে, সেই ক্ষেত্রে কিন্তু দেখবে যে ওষুধ দেওয়া পরেও ওষুধ সিলেকশন সঠিক হয়েছে, তারপরেও কাজ করতেছে না, রোগও আসছে ধীরে ধীরে, ওষুধের ক্রিয়াটাও ধীরে ধীরে। এরপর দেখবেন যে এই সমস্ত শরীর পেশেন্টদের মধ্যে খুব দ্রুত রোগ লক্ষণ এসে দেখা দেয়, তাদের ক্ষেত্রে যে কোনো অ্যাকিউট একটি মেডিসিন মানে সমলক্ষণ অনুযায়ী একটি অ্যাকিউট মেডিসিন সিলেকশন করতেছেন খুব দ্রুত, 1-2 ঘন্টার মধ্যে ভালো হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেহেতু তাদের গঠনগত কোনো পরিবর্তন হচ্ছে না, গঠনগত কোনো চেঞ্জ নাই, স্ট্রাকচারাল চেঞ্জ নাই, ফাংশনাল চেঞ্জ আছে, এই ক্ষেত্রে দ্রুত কাজ করছে। কিন্তু স্ট্রাকচারাল চেঞ্জ যদি হয়ে থাকে, আকৃতিগত গঠনগত যদি চেঞ্জ হয়ে থাকে, সেই ক্ষেত্রে দেখবেন যে এই রোগীকে দ্রুত ভালো করা সম্ভব হচ্ছে না। ঠিক আছে, এনিওয়ে, তো আমরা যেটা দেখেছি যে ওষুধের উন্নতি চলাকালীন সময়ে অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে আমরা এইভাবে প্রয়োগ করব না, কিন্তু সেই উন্নতিটা কি ত্বরান্বিত হচ্ছে না বা খুব স্লো কাজ করতেছে, সেই ক্ষেত্রে আমরা কি রিপিটেড ডোজ দিব। আবার অনেকে কিন্তু অনেক চিকিৎসকেরাই এই নীতি কঠোরভাবে মেনে চলেন। হ্যাঁ, এটা কঠোরভাবে মেনে চলেন এমন ভাবে যে একটু ওষুধ প্রয়োগ করার পরে যদি সামান্য একটু উন্নতি হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে আর ওষুধ প্রয়োগ করা যাবে না। কোন ক্ষেত্রে? সেটা হচ্ছে শততমিকের ক্ষেত্রে একেবারেই দ্বিতীয় মাত্রা প্রয়োগ করা একবারে নিষিদ্ধ। কিন্তু 50 সহস্রতমিক ওষুধ প্রয়োগ করার ক্ষেত্রে এই নিষিদ্ধের কথা বলা হয় নাই, বরং এর পরিবর্তে বলা হয়েছে এই 50 সহস্রতমিক ওষুধ, আসলে 50 সহস্রতমিক ওষুধ আবিষ্কার হয়েছে তো দেখা যায় রোগ লক্ষণ খুব দ্রুত যেন চলে যায় এবং ঘন ঘন মাত্রা দেওয়া যায়, কারণ রোগ লক্ষণ তার শরীর থেকে যেতে চাচ্ছে না, দ্রুত যেন রেসপন্স করে এবং রোগীরও ক্ষতি না হয়, সেই দিকে চিন্তা করেই কিন্তু মুহাত্তাসিব আলী হানিম্যান এইভাবে মৃত্যুর আগ পর্যন্ত শক্তিতত্ত্ব, মাত্রাতত্ত্ব বিষয়ে কিন্তু কি গবেষণা করেছেন এবং তার অভিজ্ঞতা লব্ধ যে জ্ঞান, হ্যাঁ, সেটা কিন্তু আমরা পারফেক্ট এডিশন হিসেবে পেয়েছি একমাত্র সেটা 6th এডিশনের অর্গাননে উনি বলেছেন এটা হচ্ছে পারফেক্ট এডিশন। অন্য কোন এডিশনে তিনি বলেন নাই যে এটা পারফেক্ট এডিশন বা পারফেক্টেড মেথড। তো যাই হোক, তো আমরা 50 সহস্রতমিক ওষুধের ক্ষেত্রে দেখবো যে হ্যাঁ, এটা আমরা ঘন ঘন প্রয়োগ করতে পারি, কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে ঘন ঘন প্রয়োগ করলে সেই রোগীর কিন্তু ক্ষতি হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রয়োগ করা যাবে না। এটাও কিন্তু সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে। কিন্তু কোন ক্ষেত্রে আপনি ঘন ঘন প্রয়োগ করতে পারবেন না, সেই ওষুধটি কোনটি, সেই ওষুধের গভীরতা কেমন, সেই ওষুধটি রোগীর ক্ষেত্রে বিপজ্জনক অবস্থা তৈরি করবে কিনা, সেটা আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে যদি একটু শেয়ার করি, সেটা দেখবো যে অনেক রোগী আছে যে সাপোজ টিউবারকুলিনাম অথবা মেডোরিনাম অথবা সিপিয়া অথবা কোস্টিকাম অথবা নেকটামিওর, এই ধরনের গভীর ক্রিয়াশীল মেডিসিন গুলো যখন ক্রনিক ডিজিজের ক্ষেত্রেও যখন আমরা অ্যাপ্লাই করি, হ্যাঁ, সেই ক্ষেত্রে কারো ক্ষেত্রে 1 সপ্তাহ পরে দিতে হয়, কারো ক্ষেত্রে 5 দিন পরে দিতে হয়, কারো ক্ষেত্রে ঘেরানে দিতে হয়, কারো 3-4 বার 5 বার কাপিং করতে হয়। এটা কিন্তু আমরা কি করি, অহরহ করি। তা না হলে এই যে মাত্রাতত্ত্বের বিষয়ে কিন্তু আমাদের এখনো পূর্ণাঙ্গ জ্ঞান আসে নাই, যার ফলে হয়তো এক একজনের জীবনী শক্তি এক এক রকম হবে, তাদের রোগের গভীরতাও এক এক রকম হবে, সেই রোগের গভীরতা অনুযায়ী, জীবনী শক্তি অনুযায়ী ওষুধের শক্তি, মাত্রাতত্ত্ব বিষয়ে জ্ঞান অর্জন করার পরেই কিন্তু এগুলো আমরা করে থাকি। কিন্তু আমরা অনেকে না জেনে, না বুঝে, না শুনে যেই কাজগুলো করে থাকি, যে মাদার টিনচার, বায়োকেমিক, প্যাটেন্ট ফাইল, এই বিভিন্ন মেডিসিন একসাথে দিতে থাকি, আমাদের তো বুক কাঁপে এখন যে একটি মাত্র মেডিসিন সিলেকশন করতেছি, তাও 3 বার 4 বার কাপিং করে, ইদানিং তো বোতল শুধু ধুয়েই খাইতে দেই,
হ্যাঁ, কাপিংও বাদ দিয়ে শুধু বোতল ধুয়ে খাইতে দিই। যাই হোক, তো এটা দীর্ঘদিনের অভিজ্ঞতা, লব্ধ জ্ঞান দিয়ে আপনারাও কিন্তু এটাই করতে পারবেন। তো যাই হোক, এই বিষয়ে আমরা আর বেশি আলোচনা করবো না। 11টা 5 বাজে, আমি 11টা 20-এর মধ্যে শেষ করে দিব, এরপর আমরা প্রশ্ন পর্বে আসবো। কিন্তু অনেকে হয়তোবা এটা না বুঝতে পেরে দেখা যায় কি করে যে রোগীর উন্নতি হচ্ছে, সেই ক্ষেত্রে দেখবেন যে স্বাস্থ্য সংস্করণের দোহাই দিয়ে হ্যাঁ বারবার এই শততমিকের ওষুধগুলোই কিন্তু মানে অ্যাপ্লাই করেন। আমরা বহু ডাক্তারকে দেখেছি যে অনেক ডাক্তার 1 সপ্তাহ পর পর 1M, 2 সপ্তাহ পর পর 10M, অথবা 1 মাস পর পর CM, এটা কিন্তু অনেক ডাক্তারকেই করতে দেখেছি বা এখনো দেখি যে এই ধরনের মেডিসিন তারা অ্যাপ্লাই করে থাকেন, বা এই সময় জ্ঞান তাদের মধ্যে নাই যে কতদিন পর্যন্ত ওষুধ ক্রিয়া চলতে পারে। তো অর্গাননের 53 যে কথাগুলো লেখা আছে, শততমিক যতদিন পর্যন্ত ওষুধের কি উন্নতি চলতে থাকবে, শততমিক প্রক্রিয়ায়, শততমিক পদ্ধতির ওষুধে যতদিন পর্যন্ত ওষুধের ক্রিয়া চলমান থাকবে, ততদিন পর্যন্ত নেক্সট কোনো পাওয়ার দেওয়া যাবে না, নেক্সট কোনো আপনার মেডিসিনও দেওয়া যাবে না। এই জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘদিন। এখন এই যে একটা ডোজ দেওয়ার পরে 1 মাস রোগীকে অপেক্ষা করতে হচ্ছে, এর মধ্যে 15 দিন পরে রোগীর রোগ লক্ষণ যদি বেড়ে যায়, চট করে তখন মেডিসিন চেঞ্জ করে অন্য মেডিসিন দিয়ে দেই, অথবা ওই ওষুধেরই পরবর্তী পাওয়ার দিয়ে দেয়। আর যখনই ওই চলমান ওষুধের ক্রিয়া চলমান আছে, তো পূর্বের ওষুধের ক্রিয়াটাকে থামিয়ে দিয়ে আবার নতুন ওষুধ ক্রিয়া করতে শুরু করে, এবং কি হয় তার ওই পূর্বের ওষুধের ক্রিয়াটা বন্ধ করে দেখা যায় আবার রোগীর মেডিসিনের অ্যাগ্রাভেশন হয়। ওই রোগী তখন আর আমাদের হাতে থাকে না। শততমিক যারা ব্যবহার করেন এরা এই ধরনের কাজ অনেকেই করে থাকেন। আবার সবাই যে করবেন এমন আমি দেখি নাই। যে যাদের ধৈর্য আছে, মেডিসিনের চাপ সহ্য করতে পারে, এরা কিন্তু আমি দেখেছি এরা ধৈর্য ধারণ করেই মাসের পর মাস প্লাসিবো দিতে থাকেন। তো সেই ধরনের অভিজ্ঞতা না থাকলে, সেই ধরনের ধৈর্য না থাকলে, মেডিসিনের চাপ সহ্য করার ক্ষমতা না থাকলে, হ্যাঁ সে কিন্তু ভুল করার সম্ভাবনা তার বেশি থাকবে। এনিওয়ে, তো চিররোগের ক্ষেত্রে আমরা দেখেছি যে উন্নতি দেখা দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনার প্রাকৃতিক যে নিয়ম, সেই প্রাকৃতিক নিয়ম যদি আমরা একটু ফলো করি, দেখা যায় অর্গাননে কিন্তু এটা লেখা আছে, ক্রনিক ডিজিজেও সম্ভবত ক্রনিক ডিজিজেই বেশি এটা আমি দেখেছি লেখা আছে। কোনো ক্ষেত্রে কোনো রোগীর ক্ষেত্রে ক্রিয়াটা এমন দেখা যায় 40 দিন, 50 দিন, 60 দিন, 100 দিন পর্যন্ত কিন্তু এই ক্রিয়া চলতে দেখা যায়। কিন্তু এই ঘটনা কিন্তু খুব কদাচিৎ দেখা যায়। এই ঘটনা কিন্তু সবসময় যে ঘটে এমন না, এটা খুব কম ঘটে। এই জন্য চিররোগের ক্ষেত্রে আমরা একটু চিন্তা করে, একটু অবজারভেশন করে আমরা কি মেডিসিন সিলেকশন করব, এবং মেডিসিন দেওয়ার ক্ষেত্রে হ্যাঁ সতর্কতা অবলম্বন করব। এবং যে সমস্ত চিররোগ দেখা যায় যে অনেক দূর অগ্রসর হয়ে কিন্তু আর হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা হয়তো মনে করি যে এখন মনে হয় কমপ্লিমেন্টারি মেডিসিন দিতে হবে, অথবা এখন মনে হয় নেক্সট পাওয়ার দিতে হবে। এখন কখন নেক্সট পাওয়ার দিতে হবে, কখন তার কমপ্লিমেন্টারি দিতে হবে, কখন তার ফলোডেল মেডিসিন দিতে হবে, একজন বিজ্ঞ ডাক্তার ছাড়া একজন ক্রনিক ডিজিজের রোগীকে এইভাবে ধরে রাখা অত্যন্ত কঠিন হয়ে যায়। আমি সম্ভবত ডাক্তার ন্যাশ কিন্তু বলেছেন, ওনার উদ্ধৃতি দিতে চাই, ওনার রেফারেন্স দিতে চাই। সেটা হচ্ছে যে প্রত্যেকবার একজন রোগী যখন ক্রনিক ডিজিজে সাফার করতে থাকেন, প্রত্যেকবার তাকে সুনির্বাচিত মেডিসিন দিতে হয়। সুনির্বাচিত প্রত্যেকবার যদি না দিতে পারা যায়, এই রোগীকে কখনো কি আরোগ্য করাটা মানে অত্যন্ত দুরূহ হয়ে যায়, অত্যন্ত কঠিন হয়ে যায়। তো কোনো রোগীর ক্ষেত্রে দেখা যাবে এই যে 40 দিন থেকে 50 দিন পর্যন্ত, অথবা 100 দিন পর্যন্ত ক্রিয়া চলছে, সেই সব ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট সময়ের পর হয়তো পরবর্তী পাওয়ারটা অনেকেই দিতে থাকে, বা এই সময় পর্যন্ত অনেকের শততমিক পদ্ধতিতে অপেক্ষা করতে হয়। কিন্তু এই সময়ের ব্যবধান কমানোর জন্য, আরো কম সময়ের ব্যবধানে যেন রোগীকে আরোগ্য করা যায়, অতি দ্রুত আরোগ্য করা যায়, সেই বিষয়ে কিন্তু এই 50 শততমিকের বিষয় কিন্তু উনি কি আমাদেরকে পরামর্শ দিয়েছেন, এবং 6 হিসেবে আমরা এটা দেখতে পেরেছি। কিন্তু অসাধ্য রোগীর ক্ষেত্রে বা দুরারোগ্য চিররোগের ক্ষেত্রে, যদি রোগটি আসলে শরীরের অত্যন্ত অভ্যন্তরে গিয়ে, শরীরের অত্যন্ত গভীরে গিয়ে দেখা যায় যে সে কি ক্ষতি সাধন করতেছে, হ্যাঁ এই ক্ষেত্রে পুনঃপ্রয়োগ করতে হলে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আর যদি আমরা দেখি যে তার কোনো স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে, এবং তার গঠনগত কোনো স্ট্রাকচারালি চেঞ্জ হয়ে
অবস্থা খারাপের দিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে যদি আপনি ওষুধ উল্টাপাল্টা প্রয়োগ করেন, এই রোগীকে তো তখন কিন্তু বাঁচানো কঠিন হয়ে যায়। তখন কিন্তু পুরো প্রয়োগ করা যাবে না, কতদিন পর প্রয়োগ করতে হবে সেটা কিন্তু আমাদের, এটা জীবনের শক্তি, তার জীবনের শক্তি কেমন আছে, ওষুধের যে ক্রিয়াটা কতদিন চলতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে, এবং কোন সময় প্রয়োগ করলে রোগীর রোগ লক্ষণ বৃদ্ধি হবে না সেটাও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। এই অবস্থাটা আসলে তখনই তৈরি হবে যখন কিনা আপনি হোমিওপ্যাথিতে অর্গানন আপনার পুঙ্খানুপুঙ্খ রূপে ক্রনিক ডিজিজ সম্বন্ধে খুব স্পষ্ট ধারণা থাকবে, ঠিক আছে? তো সকল প্রকার চিররোগের ক্ষেত্রেই মহাত্মা হ্যানিম্যান যে এই যে আপনার কি 50 সহস্রাধিক ওষুধ, এটা যে পুনঃপ্রয়োগ করতে বলেছেন, পুনঃপ্রয়োগ করতে যাওয়ার ক্ষেত্রে আপনার পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াতে বলেছেন, এবং নিজেদের ক্ষেত্রে ব্যবহার করা যায়, কিন্তু যখন এই ওষুধ ব্যবহার করলে তার বরং রোগ লক্ষণ বেড়ে যাচ্ছে, তখন তো উনি সীমাবদ্ধ করে দিয়েছেন। এই সীমাবদ্ধ ক্ষেত্র আমাদের জানতে হবে। তো উনি উপলব্ধি করার জন্য বলেছেন যে হ্যাঁ, উপলব্ধি করে দেখতে হবে যে তার ক্ষেত্রে এই মেডিসিন দিলে অ্যাগ্রাভেশন হচ্ছে কিনা। আমরা কিন্তু অত্যন্ত জটিল বা কমপ্লিকেটেড কেসের ক্ষেত্রে দেখেছি, যত মাত্রা সূক্ষ্মই করে না কেন মেডিসিনাল অ্যাগ্রাভেশন এত ব্যাপকভাবে দেখা দেয়, তখন ওই রোগী কিন্তু হাতছাড়া হয়ে যায়। আমরা অসংখ্য রোগীর ক্ষেত্রে প্র্যাকটিক্যালি এগুলো দেখেছি। এই জন্য প্রয়োগ নীতি কিন্তু আমাদের জানতে হবে, প্রয়োগ পদ্ধতি কিন্তু আমাদের জানতে হবে, এই বিষয়ে অর্গাননের স্পষ্ট ধারণা থাকতে হবে। এটা যদি উল্টাপাল্টা করি, আমরা দেখেন, আমি কিন্তু প্রায়ই এক্সাম্পল দিই, হোমিওপ্যাথিক হচ্ছে কি ত্রিভুজের উপর দাঁড়িয়ে আছে। কিসের উপর দাঁড়িয়ে আছে? হোমিওপ্যাথিক ত্রিভুজের উপরে। তো ত্রিভুজ মহাসমুদ্রের মতো মেট্রিমেডিকা, এই মহাসমুদ্র নামক মেট্রিমেডিকা আপনি কিন্তু দেখা যায় মুখস্থ করতে পারেন না। এই মহাসমুদ্র নামক মেট্রিমেডিকা পাড়ি দিতে হলে আপনাকে জাহাজ নামক রেপার্টরি ব্যবহার করতে হবে। আর জাহাজ নামক রেপার্টরি আপনি ব্যবহার করতে চাইলে ওই রেপার্টরি জ্ঞান আপনাকে থাকতে হবে। এখন মহাসমুদ্রের মতো মেট্রিমেডিকা আয়ত্ত করতে হলে কি জাহাজ নামক রেপার্টরি আপনাকে সাহায্য নিতে হবে। আর অপর দিকে এখন জাহাজ পাইলেন, মহাসমুদ্র পাইলেন, আপনি কি এখন পাড়ি দিতে পারবেন সমুদ্র? নো, আপনি পাড়ি দিতে পারবেন না। আপনাকে যে কাজটা করতে হবে, দক্ষ নাবিকের ভূমিকা পালন করতে হবে। দক্ষ নাবিক আপনাকে হতে হবে। দক্ষ নাবিক ছাড়া আপনি এই জাহাজ কি, আপনি যদি এই মহাসমুদ্রে চালানোর জন্য চেষ্টা করেন, আপনি কি ডুবে মরবেন, যাত্রীদেরকে ডুবে মারবেন। অনুরূপভাবে আমরা এই কাজ, এই চিকিৎসা পেশায় হাত দিতে হলে আমাদের এই ধরনের অভিজ্ঞতা না থাকলে আমরা যখন তখন অহরহ এই সমস্ত রোগীদেরকে হুটহাট একটা ওষুধ দিয়ে তাদেরকে ক্ষতি করব, বরং দেখা তাদেরকে ক্ষতি করে একটা বিপথের দিকে নিয়ে গিয়ে এমন একটা পর্যায়ে নিয়ে যায়, আমরা হোমিও প্র্যাকটিস করি, যখন আর কোনো পথ থাকে না, তখন বলি যে আসলে ভাই আমার দ্বারা তো আরোগ্য হচ্ছে না, প্লিজ আপনি অন্য কোথাও দেখেন। আপনি তো আগেই বলতে পারতেন, আপনি তাকে আগেই বলতে পারতেন যে হ্যাঁ, আমার দ্বারা এটা সম্ভব না, আমার জ্ঞানের বহর অতটা নাই, আমি এটা বুঝি না, আমার যিনি সিনিয়র আছেন ওই সিনিয়রের কাছে আমি কি হস্তান্তর করি, তার কাছে রেফার করি। এটা কিন্তু আমরা অনেকেই করি না। একেবারে শেষমেশ রোগীর জীবন নির্বাপিত করে দিয়ে তখন কিন্তু আমরা অন্যত্র পাঠাই। এই কাজটা কিন্তু আমরা কিন্তু অসংখ্য ডাক্তাররাই কিন্তু করে থাকি। যাই হোক, তো এইগুলো আমরা কখনোই আমরা রোগীকে উপকার করতে না পারি, কিন্তু ক্ষতি করার কিন্তু মানে অধিকার কিন্তু আমাদের নাই। আজকে যদিও 11টা 13 বেজে গেছে, এ বিষয়ে আমরা আরো অন্যান্য পর্বে আলোচনা করার চেষ্টা করব। তো এই জ্ঞান যদি আমাদের না থাকে যে কখন ওষুধ আমরা প্রয়োগ করব, কখন বন্ধ রাখবো, এবং তার জীবনী শক্তি কেমন, জীবনী শক্তির অবস্থা দেখেই কিন্তু আমাদের মেডিসিন প্রয়োগ করতে হয়। এই জন্য দীর্ঘদিনের অভিজ্ঞতার প্রয়োজন হয়। তো আলোচনা আমরা আসলে যদি 11টা পর্যন্ত কথা বলা হয়েছে, তারপরও 13 মিনিট অতিরিক্ত আলোচনা করেছি। আগামী দিনে ইনশাল্লাহ আরো অনেক তথ্য দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর এই বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। আপনাদের কোনো কোশ্চেন আছে? আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? জি না। ঠিক আছে, ধন্যবাদ। আর আগামীকাল কি আমরা কি অর্গাননের উপর আলোচনা করব? অর্গাননের অলরেডি কিন্তু আমরা 5 নম্বর সূত্রের একটা দিন আলোচনা করেছি। আমরা এই 5 নম্বর সূত্রের 5ম পর্ব পর্যন্ত
5টা পর্বে আমরা এই 5 নম্বর সূত্র আলোচনা করতে চাই। কারণ অর্গানন কিন্তু আমরা অনেকেই ভালো জানি না বা বুঝি না। সেই জ্ঞানটা কিন্তু আমাদের বৃদ্ধি করা দরকার। অর্গানন জি অনেকে ভয় পায়। অর্গাননের দরকার হবে। এই গ্রুপে যেভাবে অর্গানন হয় এটা আসলে অনেকটা সহজ বোধ হচ্ছে। আমরা বই পড়লে এতটা মানে মজা লাগে না আর কি। জি, জি, ধন্যবাদ। তাহলে আগামীকালকে অর্গানন আলোচনা রাখবো? জি স্যার, এটাই ভালো হয়। ঠিক আছে। তাহলে আমরা অর্গাননের 5 নম্বর সূত্রের 2য় পর্বে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ কালকে। তো দেখি এটা 5 দিনে আমরা এই সূত্রটা আলোচনা করে শেষ করে দিব। 5 নম্বর সূত্র কিন্তু এত চমৎকার বিশ্লেষণধর্মী সূত্র, হয়তো অনেকেই জানি না বা বুঝি না। আর আমি পূর্বে আজকেও সকালে বলেছি, এই 5 নম্বর সূত্রে আমি কোনোদিন আমি একদিনে শেষ করতে, সো আমি চাচ্ছি যে এবার আমি 5 দিনে 5টা পর্বে এই সূত্রটা আমরা শেষ করবো আর কি ইনশাল্লাহ। তো কালকে অর্গাননের আলোচনা কোন স্যার করবে স্যার? আমি আলোচনা করবো জি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। শাহিনুর হাসান জি, শাহিনুর হোসাইন, হুসাইন, জি, কোথা থেকে? রাজশাহী থেকে স্যার। ও হ্যাঁ, এটা কিন্তু আপনার সাথে পরিচয় হয়েছে। জি স্যার, এর আগে পরিচয় হয়েছে স্যার। এস এম সাজ্জাদ একটা অ্যাকাউন্ট করা আছে নাকি আপনার? না, এস এম সাজ্জাদ আমার নামে নাই স্যার, আমার রিনা খাতুন নামে একটা আছে, আর এটা শাহিনুর হোসেন আছে। আচ্ছা, এস এম সাজ্জাদ আমি নাই, আমার ঠিক নাই আছে। স্যার। আগামীকাল কি আপনাদের সকালে আলোচনা করলে কি ভালো হয় অর্গানো, না রাতে আলোচনা করলে ভালো হয়? কোন সময় করলে ভালো হয় আপনাদের? আমার রাতে মূলত আলোচনা করলে ভালোই। স্যার রাতে করলে ভালো হয়। রাতে করলে ভালো হবে স্যার। বিষয়টা হচ্ছে স্যার, এক একজন এক এক সময় পায়। কারণ হচ্ছে আমাদের রাতে অনেক সময় তো পাই, রাতে অনেকটা সময় পাই। আমরা নানান কর্ম ব্যস্ত থাকি, অনেকদিন হয় শোনা একটু মানে কন্টিনিউ থাকা যায় না আর কি। দেখেন স্যার যেটা ভালো মনে করেন। জি, যেহেতু অনেকে চাকরি বাকরি করেন, সেটা কঠিন হয়ে যায়। অর্গানের তাহলে 2য় পর্ব আমরা কাল 9টা থেকে শুরু করি রাত, ঠিক আছে? রাত 9টা থেকে 9টা পর্যন্ত। সমস্যা নাই, আপনারা তো ভিডিও আবার ইউটিউবে দিয়ে দিচ্ছেন এটার ক্লাসের। এটা যদি কেউ শুনতে সমস্যা হয় পরে শুনে নিলেও হবে। এটা করা যেতে পারে। আচ্ছা দেখেন স্যার, সংখ্যাগরিষ্ঠ মতামত আমার আপনার যে সময় সুবিধা সে সময় আমি একমত। আপনি দেখেন। হ্যাঁ, আপনাদের মতামতের ভিত্তিতে অনেক সময় করতে হবে যে আপনাদের সুবিধা কোন সময় হয়। তো রাইসুল ইসলাম ইসমাইল খান ভাই, আপনি কেমন আছেন? জি, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আজকে আপনারা আমরা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কল্যাণ সোসাইটি কম ছিল, যার ফলে আমরা একটু প্রোগ্রামটা দেরিতে শুরু করেছি। প্রায় 45-এর দিকে প্রায় শুরু করেছি বলা যায়। ঠিক আছে। জি, তারপরে আমি অনেকক্ষণ ধরে শুনছিলাম, চমৎকার আলোচনা হয়েছে। আহ, আপনি ওই অর্গানন নিয়ে যে কথাটা বললেন, আমার মনে হয় যে এখানে একজনে চাচ্ছে সকালে একজনে রাতে। এই জিনিসটা এমন করলে কেমন হয়, যে এটা হচ্ছে আমার ব্যক্তিগত অপিনিয়ন। যেহেতু এটা তো কন্টিনিউ করানো হবে, তাই তো? জি, জি, কন্টিনিউ। হ্যাঁ, হ্ঁ, আমরা 5ম পর্ব পর্যন্ত আচ্ছা শুধু 5 নম্বর সূত্র 5 দিন আলোচনা করব, 5টা পর্বে আলোচনা করব, কিন্তু 5 নম্বর সূত্র আচ্ছা, নেই। তাহলে এটা আজকে অলরেডি এমনটা করলে পর্বে আলোচনা। আচ্ছা, তাহলে এটা এমনটা করলে কেমন হয়? ধরেন আমি যদি আহ পাদটীকা পাদটীকা 1 পড়াই সকালে, আমি পরের দিন অর্গানন পড়াবো রাতে, এর পরের দিন আবার সকালে। যে যেটাতে থাকতে পারবে উনি সেটাই পাবে। মানে এই এমনটা করলে কেমন হয়? না, এখানে একটা বিষয়, যেহেতু আমাদের রেকর্ড থাকে, হ্যাঁ, আজকে যে বিষয়ে আমরা হুম আলোচনা করেছি রেকর্ড থাকে, হুম। যেহেতু জাকির ভাই আমাদের সকালে রেকর্ড করেন আর রাতে আমাদের শাকুর ভাই থাকেন, বা আপনিও মাঝে মাঝে আসেন। তো সেক্ষেত্রে মনে হয় যে কোনো সময় করলেই ভালো হয়। ঠিক আছে। মানে আপনার ঠিক আছে, বাট সরাসরি আপনার কণ্ঠটা শোনা একটা, আর পরে রেকর্ড শোনা
এটা একটা সেটা ডিফারেন্ট আছে না? হ্যাঁ এই জন্য মানে ফ্লোটা সবাই পেয়ে গেল আর কি, এই জন্য আমি এটা বললাম আর কি। আচ্ছা যে ঠিক আছে, দেখা গেছে আমরা যে সকালে রাতে শুনতে রাতে পারলেন। যেহেতু হ্যাঁ আপনারা অনেকে চাকরি বাকরি করেন, তো সকলের সুবিধা সুযোগ বুঝে আমরা ক্লাস নেব, আমরা রাতেই করবো ইনশাল্লাহ। ওকে স্যার রাতে করলে মনে হয় বেশি ভালো হয় স্যার। আচ্ছা, বুঝতেছি। ধন্যবাদ স্যার। না, সেটা আমি জি। তো কালকে রাতেরই আমরা বোর্ড বেশি মনে হয়। সেটা বুঝতে পারছি, যেহেতু আমরা গণতান্ত্রিক নীতি ফলাচ্ছি, আমরা স্বৈরাচারী আচরণ করবো না, ঠিক আছে। একদম একদম। ঠিক আছে, তো যাই হোক, তো আমরা আগামীকাল তাহলে অর্গানের দ্বিতীয় পর্বে রাতে আলোচনা করবো, 5 দিনে এটা শেষ করে দেবো, কারণ এটা যদি আবার সপ্তাহে সপ্তাহে নিয়ে যাই তো ওইটা কিন্তু হারিয়ে যাবে। আমি প্রথম দিন কি শুনলাম, পরের সপ্তাহে কি শুনলাম, এটা মনে থাকবে না। এই জন্য হারিয়ে যেন না যাই, 5টা পর্ব এটা রেকর্ড থাকলো, এরপর আপনারা শুনে নিলেন। তো এই সূত্র একদম আজীবন মনে রাখতে পারবেন, যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করব এটা নতুন আঙ্গিকে নতুন ভাবে বিশ্লেষণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। তাহলে আজকে মনে হয় কোনো কোশ্চেন নাই। ডোজ কি স্যার আলাদা পড়ানো হবে? ডোজ হ্যাঁ, এটা তো এই যে ওষুধের প্রয়োগ পদ্ধতি, প্রয়োগ নীতি, এটা তো চলতেছে, দ্বিতীয় পর্ব আমরা অলরেডি আলোচনা করেছি। তো এ বিষয়ে আমরা আলোচনা করব দেখি আরো 2-4 দিন পরে গিয়ে। হ্যাঁ, তো যেহেতু 2টা পর্ব করলাম, মাঝে মাঝে একটু ভিন্নতা নিয়ে আসি, ঠিক আছে, নাই একই বিষয় একটু মজা লাগে না হয়তো অনেকের, ঠিক আছে। আর কালকে আমরা কি মেডিসিন করবো তাহলে সকালে সকালে